আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে এমআইপি জব স্টাডি পক্ষ থেকে জানাচ্ছি সাদর অভিনন্দন। আমি এস আলম রয়েছি আপনাদের সাথে বাংলা আর আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজ আমরা আলোচনা করব আমাদের সিরিয়াল লেকচার 11 গ্রামারের 2 নম্বর লেকচার। তো দ্বিতীয় লেকচারে যেটা রয়েছে সেটা রয়েছে যে কারক, বিভক্তি, সম্বন্ধ পদ, সম্বোধন পদ, সাথে রয়েছে ছন্দ এবং অলংকার। এটি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। বিসিএসের সিলেবাসে সরাসরি এই চ্যাপ্টারটা দেয়া নাই, কিন্তু বিসিএসে এ যাবৎকালের ছন্দ অলংকার থেকে অজস্র প্রশ্ন এসেছে। শুধু তাই না, কারক থেকে প্রশ্ন এসেছে। 12তম বিসিএসে এসেছিল সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা। 24 বিসিএসে এসেছে আকাশেতে রাখি নাই মোর উড়িবার ইতিহাস। আবার 38 বিসিএসে কারক কাকে বলে আবার বিভক্তি দিয়ে প্রশ্ন এসেছে। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ। ছন্দ দিয়ে অজস্র প্রশ্ন আসছে। ছন্দ জিজ্ঞেস করি অক্ষর কয়টি, ছেলেমেয়েরা বলে অক্ষর 25টি। অক্ষর তো 25টি না রে ভাই, বর্ণ 25টি। তারপরে বাংলার নিজস্ব ছন্দ কোনটি, ছড়া কোন ছন্দে লেখা হয়, চর্যাপদ কোন ছন্দে, আমরা মুখস্থ বলে দিই চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে, কিন্তু মাত্রাবৃত্ত কি তাই তো জানি না ভাই। সোনারতরী কোন ছন্দে, মুখস্থ মাত্রাবৃত্ত, কিন্তু মাত্রাবৃত্ত কি সেটা নিয়ে কথা হবে আজকের ক্লাসে। অলংকার যদি আসে কয়টি, কি কি সেটা নিয়ে কথা হবে। অমিত্রাক্ষর ছন্দ সেটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে কারক আছে, বিভক্তি আছে, সম্বন্ধপদ, সম্বোধনপদ, ছন্দ, অলংকার। আগে আমরা একটু কারকটা করে আসি, তারপরে ছন্দে যাচ্ছি। ছন্দটা অনেক মজা হবে তোমরা, ঠিক আছে। কারক, আগে দেখো ওই যে কারক। কারক একদম সোজা কিন্তু, জানো। কারক কারক যখন প্রশ্ন করা হয়, ভিক্ষুককে ভিক্ষা দাও, কোন কারক? কারক। কারক কথাটা দাঁড়াচ্ছে ক্রি যোগ নক বা অক। কারক ক্রি যোগ অক বা নক বা অক, নক পরিবর্তনে অক হয়ে গেছে। মূল প্রত্যয়টা নক। এর মানে হলো যা কার্য সম্পাদন করে, যা কার্য সম্পাদন করে। তাহলে কারক কাকে বলে? কারকের সাথে ক্রিয়ার সম্পর্ক সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অনেক মজা লাগবে। কারণ সারা জীবন কারক করে ভিক্ষুককে ভিক্ষা দাও সম্পাদন। আরে ভাই, এটা কর্মকারক। কেন কর্ম সেটাই দেখাচ্ছি। বাক্যে ক্রিয়াপদের সাথে, তার মানে ক্রিয়াপদ থাকতে হবে, নাহলে কিন্তু বাক্য হবে না। বাক্যে ক্রিয়াপদের সাথে সাথে অন্যান্য পদের সম্পর্ককে বলা হয় কারক। অন্যান্য পদের সম্পর্ককে বলা হয় কারক। তাহলে কারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ককে বলা হয় কারক। তাহলে ক্রিয়াপদ থাকবে, সাথে অন্যান্য পদের সম্পর্ক থাকবে। যেমন দেখো, যেমন আমি যাচ্ছি, আগে তুমি দেখো, এই যে এটা একটু পরে যাচ্ছি, যেমন এটা আমি বোঝানোর জন্য যেটা দরকার। দেখো, বাবাকে বড্ড ভয়। আমি যখন জিজ্ঞেস করি ভয় কোন কারক, কি বলে জানো? ভয় অপাদান কারক। কি একটা দুর্ভাগ্য! দেখো, বাবাকে বড্ড ভয়, জিজ্ঞেস করি বাবাকে বড্ড ভয়, ভয় কোন কারক? বলে অপাদান কারক। ভয় কখনো অপাদান কারক নয়। যদি বাবাকে থাকতো তাহলে অপাদানে দিতে হতো, কারণ ক্রিয়া কখনো কারক হয় না। বলা আছে কি, বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ককে বলা হয় কারক। ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ক কারক, ক্রিয়াপদ কখনো কারক না। তাহলে বাবাকে বড্ড ভয়, এটা বাবাকে, এটা অপাদানে দ্বিতীয়া, কিন্তু ভয় কোনো কারক হবে না, কারণ ভয় ক্রিয়া কখনো কারক হয় না। ঠিক আছে, কারণ বলা আছে কি, দেখো সংজ্ঞাটা কি, কোনো কিছু থেকে বিচ্যুত, জাত, বিরত, গৃহীত, তৈরি, উৎপন্ন, ভীত, রক্ষিত, দূরীভূত, আরম্ভ ইত্যাদি বোঝালে অপাদান কারক হয়। কোনো কিছু থেকে, কোনো কিছু কিন্তু কারক বলা নাই, বলা আছে কোনো কিছু থেকে বিচ্যুত, জাত, বিরত, গৃহীত, কোনো কিছু থেকে। কিন্তু আবার শোনো, কোনো কিছু থেকে বিচ্যুত, এটা বোঝানোর জন্য আমি কিন্তু কারকে যাব। কারক আমি ডিটেলস আলোচনা করবো, একটু ঝামেলাগুলো বোঝানোর জন্য। দেখো কি বলেছে,
কোনো কিছু থেকে বিচ্যুত, জাত, বিরত, গৃহীত, তৈরি, উৎপন্ন, ভীত, রক্ষিত, দূরীভূত, আরম্ভ ইত্যাদি বোঝালে অপাদান কারক হয় কোনো কিছু থেকে। কিন্তু ভয় যে কারক সেটা বলা হয় না। ভীত কোনো কিছু থেকে ভয় হলে কারক, কিন্তু ভয় কারক নয়। ক্রিয়া কখনো কারক হয় না। এই ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্কটা হলো কারক। কাকে ভয়? বাবাকে ভয়। বাবার সাথে ভয়ের সম্পর্ক, এই জন্য এটা কারক। তাহলে বাক্যে ক্রিয়াপদ থাকবে, ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ক থাকবে, ঠিক আছে? তাহলে কারক হবে। এবার দেখো এখানে ভয় ক্রিয়া হিসেবে কাজ করছে, ভয় করে, ভয় পাই, ক্রিয়াটা এখানে উজ্জ্বল হিসেবে কাজ করছে, বুঝছো? এবার দেখো আর একটা জিনিস আমি তোমাদেরকে বোঝাতে পারবো কিনা আমি জানি না। এই যে দেখো, ভিক্ষুককে ভিক্ষা দাও। কি দাও? ভিক্ষা। ভিক্ষা কর্মকারক। কেন সে কথাটা আজকে তোমাদেরকে শিখাবো। কর্মকারক। ভিক্ষা যদি ভিক্ষুককে থাকতো তাহলে সম্বোধনের চতুর্থী হতো। যদি আন্ডারলাইনটা ভিক্ষুককে থাকে তাহলে কিন্তু সম্বোধনের চতুর্থী হবে। কাকে? দুইটা জিনিস কর্মকারক। কি? দেখো কর্মকারক মানে হলো তুমি জিজ্ঞেস করো কি, কি সবসময় কর্ম হবে, তাহলে ভিক্ষা কর্ম। আর কাকে, সেটাও কর্ম হবে। কাকে? তাহলে স্যার ভিক্ষুককে তাহলে কেন সম্বোধন হলো? আরে সেটা আমি শেষ করতে দাও। যদি সত্য ত্যাগ করে, কাউকে সত্য, এই যে সত্য মানে হলো অধিকার, ত্যাগ, কাউকে সত্য ত্যাগ করে, কাউকে সত্য ত্যাগ করে কোনো কিছু অর্চনা বা দান করা বোঝালে সম্প্রদানকারক হয়। কাউকে সত্য ত্যাগ করে কোনো কিছু অর্চনা বা দান করা বোঝালে সম্প্রদানকারক হয়। কাউকে সত্য ত্যাগ করে, রাইট, যেহেতু এটাকে তুমি দিলে আর ফেরত পাবা না। যেমন ধরো ভিক্ষুকে তুমি ভিক্ষা দিয়ে আর কখনো ফেরত পাবা না। তারপরে তুমি ধরো এই যে দেবতাকে দিয়ে দাও। অন্ধজনে দেহ আলো। প্রশ্ন হতে পারে স্যার অন্ধজনে দেহ আলো মানে কি? অন্ধ হলো যারা জ্ঞান দ্বারা অন্ধ, যারা তুমি বিদ্যাটা যখন দেয়, এটা কি গুরু আবার চায় যে ও বিদ্যাটা আমাকে কোনো দিন ফেরত দিক? এটা কখনো বলে না। হ্যাঁ, এটা সত্য ত্যাগ করে দেওয়া হয়, এই জন্য এটা হলো সম্প্রদান কারক। ক্লিয়ার? এগুলো আমি ডিটেলস যাব, তার আগে এইগুলো একটু হাইলাইটস করতেছি, বুঝছো, তোমাদের বোঝার জন্য। আর লাইভ ক্লাস হলে তো সরাসরি আরও মজা হতো, তাই না বলো? এগুলো নিয়ে অনেক মজা করা যেত। যেমন দেখো, তাহলে বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ককে বলা হয় কারক। ক্রিয়াপদ কারক, ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্কটা, ক্রিয়াপদের সাথে অন্যান্য ক্রিয়াপদ কারক নয়, অন্যান্য সম্পর্ক কারক। যেমন কি? যেমন দেখো এই যে ধোপাকে, ধোপাকে কাপড় দাও। এখানে কিন্তু দাও ক্রিয়া, ধোপাকে কর্মকারক, কাপড়ও কর্মকারক। ধোপাকে কাপড় দাও, ঠিক আছে? ধোপাকে কাপড় দাও, তাহলে ধোপাকে কাপড় দাও, ধোপাকে কর্মকারক, কাপড় কর্মকারক, দুটোই কর্ম। ধোপাকে কর্মে দ্বিতীয়া। কাকে দাও? এই যে বলা ছিল কাকে, ধোপাকে। কি দাও? কাপড়। তাহলে কর্মটা কিন্তু কাজ না। এখন খুব মনোযোগ দিয়ে শোনো ভাইয়া। অধিকাংশ ছেলেমেয়েরা মনে করে কর্ম কি বলে? কাজ। আরে না, কাজ কর্ম না, কাজ হলো ক্রিয়া। তাহলে কর্ম কি? ক্রিয়াকে জিজ্ঞেস করবা কি, কাকে, তাহলে কর্ম। দেখো মেয়েরা বই পড়ছে, এখানে পড়ছে কিন্তু ক্রিয়া, পড়ছেটাও কিন্তু ক্রিয়া, ঠিক আছে? কি পড়ছে? বই, বই কর্ম, ঠিক আছে? তাহলে কি বা কাকে প্রশ্ন করলে যেটা পাবে সেটা হলো কর্মকারক। তাহলে এইটা যেন তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আমি তোমাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। এটা নিয়ে আরও আলোচনা করা হবে, ঠিক আছে? তাহলে আমরা তোমাদেরকে যে কথাটা বলছিলাম বাক্য ক্রিয়াপদের সাথে সম্পর্ক কারক। এখন দেখো কি সেই সম্পর্কটা কি? এই কারক 6 প্রকার, এখানে দেখাচ্ছি যে কি কি সম্পর্ক। কারক 6 প্রকার। কি কি দেখো? 1 2 3 4 5 6। সবার আগে কর্তৃকারক। এখন কর্তৃকারক আগে একটু লিখে নিই, তারপর এখানে একবার তোমাদেরকে দেখাচ্ছি। আর বিভক্তিটা একটু বইয়ে ঝামেলা আছে, বুঝছো? গুলি, গুলান, গুলিন, এক বচন, বহু বচন, দিগের দ্বারা, দের দ্বারা, অনেক কথাবার্তা আমরা সংখ্যায় বোঝাতে পারি। কর্তৃকারক 2 কর্মকারক, 3 করণকারক, 4 সম্প্রদানকারক, 5
অপাদান কারক, 6 অধিকরণ কারক। কর্তৃকারক, কর্মকারক, করণ, সম্পাদন, অপাদান, অধিকারক। কর্তৃকারকটা কি দেখো, তুমি ক্রিয়াকে জিজ্ঞেস করবা কাজটা কে করছে, কারা করছে, তুমি যে উত্তর সেটা হলো কর্তৃকারক। ক্রিয়াকে জিজ্ঞেস করবা কি হয়েছে রে ভাই, কি, কাকে, যে উত্তর হবে সেটা হলো কর্মকারক। ক্রিয়াকে জিজ্ঞেস করবা কি দ্বারা, কি দ্বারা, কি দিয়ে, যে উত্তর হবে সেটা হলো করণ। বুঝছো? ক্রিয়াকে উচ্চারণ করবা কাকে, কাকে, তবে অধিকার ত্যাগ করে, অধিকার ত্যাগ করে, যে উত্তর হবে সেটা হলো সম্পাদন কারক। অধিকার ত্যাগ করে সেটা হলো সম্পাদন কারক। ক্রিয়াকে জিজ্ঞেস করবা কি হতে, কোথা হতে, যে উত্তর পাবো সেটা হলো অপাদান কারক। ক্রিয়াকে জিজ্ঞেস করবা কোথায়, কখন, কি বিষয়ে। জানো তো তোমরা এখানে এগুলো কিন্তু কয় দীর্ঘের হবে। এখন প্রশ্ন তো ওরা স্যার কোথায় কয় রস্বীকার হবে আর কোথায় কয় দীর্ঘের হবে। শোনো, উত্তর যদি হা বা নাবাচক হয় তাহলে কয় রস্বীকার, আর উত্তর যদি বর্ণমূলক হয় তাহলে কয় দীর্ঘিকার। কি বলেছি বলো তো? উত্তর যদি হা বা নাবাচক হয় তাহলে কয় রস্বীকার, আর উত্তর বর্ণমূলক হলে কয় দীর্ঘিকার। তুমি জিজ্ঞেস করবা, এবার আসো ওটা আবার ডিটেলস বানানোর ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ক্রিয়াকে জিজ্ঞেস করবো এই কাজটা কে করছে, কারা করছে, যে উত্তর পাবে সেটা কর্তৃকারক। ক্রিয়াকে জিজ্ঞেস করবা কি, কাকে, যে উত্তর হবে সেটা কর্মকারক। ক্রিয়াকে জিজ্ঞেস করবা কি দ্বারা, কি দিয়ে, সেটা করণকারক। ক্রিয়াকে কাকে অধিকার ত্যাগ করে সেটা হলো সম্পাদন কারক। ক্রিয়াকে জিজ্ঞেস করবা কি হতে, কোথা হতে, অপাদান কারক। ক্রিয়াকে জিজ্ঞেস করবা কোথায়, কখন, কি বিষয়ে, এটা হলো অধিকরণ কারক। ঠিক আছে, এটুকু তো তোমরা বুঝতে পারছো। আবারও আমি এখন প্রশ্ন করি, তোমরা উত্তর দাও। এই ক্রিয়াকে কোথায়, কখন, কি বিষয়ে প্রশ্ন করলে কোন কারক পাওয়া যাবে? কি দ্বারা, কি দিয়ে, করণ। কি হতে, কোথা হতে, অপাদান। আচ্ছা, সত্য ত্যাগ করে দিলে কি হবে, কাউকে অধিকার ত্যাগ করে দিয়ে সত্যর অধিকার এক, সেটা সম্পাদন। হ্যাঁ, কি, কাকে, কর্ম, কে বা কারা, কর্তৃকারক। একটু মনে রেখো। ঠিক আছে, আমি এক এক করে আসতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবা। তিলের তৈল হয় আর তিলের তৈল আছে, এটা কেন আলাদা হয়ে যাবে এটাও বোঝাচ্ছি। এটা তারপর বিভক্তি আছে, দেখো। আগে ডিটেল যাই, তারপরে আমি ওই যে যারা ছেলেরা ফুটবল খেলছে, মেয়েরা বই পড়ছে, আবার তারা ক্রিকেট খেলছে, আলাদা আলাদা কেন, এগুলো নিয়ে কথা হবে। হ্যাঁ, দেখো সবার আগে দেখো কর্তৃকারক। কর্তৃকারক দেখো, একদম সোজা কথা বলি, এটা এখন আর লিখে তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি একবারে বলি, তোমরা বুঝতে পারবা। যিনি কাজটা করেন তিনিই কর্তা, কাজটা যে করে তিনিই কর্তা। কী বলো? যিনি বা যারা কাজটা করেন তিনিই তারা। যেমন দেখো, এই যে রাজা শিকারে যাচ্ছেন, রাজা শিকারে যাচ্ছেন, শিকারে যাচ্ছেন, কাজটা যেই করে সেই কর্তা। হ্যাঁ, সে রাজা হোক আর প্রজা হোক, পশু হোক আর পাখি হোক, পাগল হোক আর ছাগল হোক, কাজটা যেই করবে সেই কর্তা। যিনি বা যারা কাজটা করে তিনি বা তারাই কর্তা। ঠিক আছে, কর্তা। তাহলে কর্তা কি? রাজা শিকারে যাচ্ছেন, রাজা শিকারে যাচ্ছেন, তাহলে কাজটা যেই করবে সেই কর্তা। সে রাজা হোক আর প্রজা হোক, পশু হোক আর পাখি হোক, পাগল হোক আর ছাগল হোক। তারপরে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, সাড়ে সাড়ে লড়াই বেঁধেছে, কাজটা যেই করবে সেই হলো কর্তা। তাহলে যিনি বা যারা কাজটা করে তিনি বা তারা কর্তা। ঠিক আছে, দেখো 2, আমি ডিটেলস যাচ্ছি, একটু পরে আবার তোমাদেরকে এটা নিয়ে কথা বলবো। কর্মকারক, একটু আগেই কর্মটা মোটামুটি বুঝে ফেলেছো। দেখো, কর্তা যাকে আশ্রয় করে বা উদ্দেশ্য করে কাজটা করবে তাই কর্ম। কী বলছি বলো তো? কর্তা যাকে আশ্রয় করে বা উদ্দেশ্য করে কাজটা করবে তাই কর্মকারক। যেমন দেখো, যেমন
মেয়েরা বই পড়ছে। এখন একটা ঝামেলা হবে একটু পরে, দেখো এই যে মেয়েরা বই পড়ছে, বই পড়ছে, কি পড়ছে? বই। বই হলো কর্মকারক। হ্যাঁ, কারকটা আগে শিখাই, এবার বিভক্তি যাব, সম্বন্ধ ও সম্বোধন পদে যাব। কর্মকারক। 3 দেখো আরও মজার, করণ কারক। করণ শব্দ অর্থ কি জানো? করণ, করণ কারক। করণ হলো যন্ত্র বা সহায়ক উপকরণ। সহায়ক উপকরণ। করণ শব্দ অর্থ কি বলতো? যন্ত্র বা সহায়ক উপকরণ। কর্তা যার সাহায্যে কাজটা করে তাই করণ। করণ শব্দ হলো যন্ত্র বা সহায়ক উপকরণ। কর্তা যার সাহায্যে কাজটা করে তাই করণ। যেমন যেমন দেখো, যেমন ছেলেরা বল খেলছে। আমি এই উদাহরণটাই কেন দিলাম আর্টগুলো না দিয়া, সেটাই আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি। ছেলেরা বল খেলছে, এর বল হলো করণ। এখন প্রশ্ন হতে পারে, স্যার বই হয়ে গেল কর্ম আর বল হয়ে গেল করণ, এইটা আগে বুঝানো, এটাই বুঝি নাই, এটা বোঝানোটা আমার জন্য বোঝাটা জরুরি। দেখো খুব মনোযোগ দিয়েছি, দেখো আলহামদুলিল্লাহ। বলো, আমরা কি ভাত খাই না ভাত দিয়ে খাই? আমরা কি ভাত খাই না ভাত দিয়ে খাই? খাই ভাত। কি দিয়ে খাচ্ছি? হাত দিয়ে, চামচ দিয়ে, যেটা দিয়ে খাচ্ছি না, ধরো যেটা দিয়ে খাচ্ছি সে ওইটা হলো করণ। আর খাচ্ছি ভাতকে, ভাত হয়ে গেল কর্ম। খাচ্ছি হাত দিয়ে, চামচ দিয়ে, যেটা দিয়ে খাচ্ছি সেটা হলো করণ। খুব মনোযোগ দিয়ে শোনো। আমি বই পড়ি না বই দ্বারা পড়ি? পড়তেছি বইকে, পড়তেছি কিন্তু বইকে, এই জন্য বই কর্ম। পড়তেছি কি দিয়ে? চশমা হতে পারে, অতসী কাঁচ হতে পারে, বুঝতে পারছো? চোখ, যেটা দিয়ে পড়তেছি সেটা কিন্তু করণ। বইকে পড়তেছি, বই হয়ে গেল কর্ম, আর যেটা দিয়ে পড়তেছি সেটা হয়ে গেল করণ। যেমন আমি বই পড়ি, বই দ্বারা পড়ি না, কিন্তু বই কর্ম। কিন্তু বই দ্বারা তুমি যদি ইঁদুর, তেলাপোকা বা কিছু একটা মারো, তাহলে কিন্তু বই করণ হয়ে যাবে। আমি ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ সারা দেশে অজস্র ছেলেমেয়েদের কিন্তু কারক নিয়ে ঘাটতি রয়েছে। ঠিক আছে? এবারে তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এটা ঝামেলাটা কোথায়। তাহলে বই হয়ে গেল কর্ম আর বল হয়ে গেল করণ। বই হয়ে গেল কর্ম, বল হয়ে গেল করণ। বলকে খেলা যায়, বল দ্বারা খেলতেছি কিন্তু, ঠিক আছে? বাট তুমি যখন বলো বলটি আমাকে দাও, তখন বলটি কিন্তু কর্ম হয়ে যাবে। আর বল দ্বারা খেলতেছি, বল করণ কিন্তু। ক্লিয়ার? এবার আরেকটা, এখানে একটা বলিনি, তারা ক্রিকেট খেলছে। ক্রিকেট কি? ক্রিকেট কর্ম হয়ে যাবে কিন্তু, কারণ ক্রিকেট কোনো উপকরণের নাম না, শুধু একটা খেলার নাম কিন্তু। বল একটা উপকরণের নাম, আর ক্রিকেট খেলার নাম। কী কী দিয়ে খেলা হয়? স্টাম্প, ব্যাট, যেটা দিয়ে খেলা হচ্ছে সেটা কিন্তু করণ। আর ক্রিকেট কী খেলা হচ্ছে? ক্রিকেট কিন্তু কর্ম হয়ে গেল। ঠিক আছে? আমি সম্ভবত তোমাদেরকে বুঝাতে পেরেছি এটা। এবার দেখো সম্প্রদান কারক। সম্প্রদান কারক দেখো, সম্প্রদান কারক কাউকে সত্য ত্যাগ করে। সত্য মানে কি? রাইট, অধিকার ত্যাগ। কাউকে সত্য ত্যাগ করে, কাউকে সত্য ত্যাগ করে কোনো কিছু অর্চনা। অর্চনা কি সেটাও দেখাচ্ছি। কাউকে সত্য ত্যাগ করে কোনো কিছু অর্চনা বা দান করা বুঝালে সম্প্রদান কারক হয়। সম্প্রদান কারক হয়। কাউকে সত্য ত্যাগ করে কোনো কিছু অর্চনা বা দান করা বুঝালে সম্প্রদান কারক হয়। যেমন দেখো, যেমন সৎ পাত্রে কন্যা দান করো। সৎ পাত্রে কন্যা দান করো। আন্ডারলাইন হলো সৎ পাত্রে।
হ্যাঁ, এই যে দেখো কাকে, সৎপাত্রে। তারপর যে ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুক কাণ্ডালি হলে, ঠিক আছে, অন্ধজনের দেহ আলো, অন্ধজনে হলে, এগুলো সব সম্পাদন কারক হবে। তাহলে কারকটা তোমার কাছে ক্লিয়ার। আর বিভক্তি কিন্তু এখনো বলিনি, এই পাত্রে এ হলে সপ্তমী হবে, এ অতে কেন সেটা আমি দেখাচ্ছি একটু পরেই। এবার দেখো অপাদান কারক। অপাদান কারক দেখো, এখানে কিছু কথা আছে। অপাদান কারক কোনো কিছু থেকে বিচ্যুত জাত বিরত গৃহীত, কোনো কিছু থেকে বিচ্যুত জাত বিরত গৃহীত, তৈরি, উৎপন্ন ভীত, রক্ষিত, দূরীভূত, আরম্ভ ইত্যাদি বোঝালে অপাদান কারক হয়। কোনো কিছু থেকে বিচ্যুত জাত বিরত গৃহীত তৈরি উৎপন্ন ভীত রক্ষিত দূরিত আরম্ভ ইত্যাদি বোঝালে অপাদান কারক হয়। যেমন দেখো কি কি বিচ্যুত, এখন আগে একটু বুঝাইনি বিচ্যুত কি। দেখো অপাদানটা একদম মজারই, এটাকে আর রিফিল করতে পারবা না। গাছ থেকে পাতা পড়লে কি গাছে লাগাতে পারবা? অপাদান হবে, লাগাতে পারবা সুপার গ্লো দিয়ে, কিন্তু কোনো লাভ হবে না, শুকিয়ে যাবে। এই দেখো তিল থেকে তৈল হলে আবার কি তিল বানাতে পারবা? এটা অপাদান হবে, ঠিক আছে। শুক্তি থেকে মুক্তা মানে, শুক্তি মানে কি জানো? ঝিনুক থেকে মুক্তা হলে কি আবার তুমি ঝিনুকে ফিরিয়ে দিতে পারবা? এগুলো অপাদান হবে। কোনো কিছু থেকে বিচ্যুত জাত বিরত গৃহীত তৈরি উৎপন্ন ভীত রক্ষিত দূরীভূত আরম্ভ ইত্যাদি বোঝালে অপাদান কারক হয়। যেমন গাছ থেকে পাতা পড়ে, হ্যাঁ, গাছ থেকে এটা অপাদান কারক, বুঝতে পারছো? ওইখান কোথা থেকে? গাছ থেকে। তারপরে খনি থেকে আমরা সম্পদ পাই, কত কিছু হতে পারে অপাদান। তোমাদেরকে আবারও বিচ্যুত, দেখো এই যে বিচ্যুত কি, গাছ থেকে পাতা পড়ে। জাত, এখানে দেখো একবার বুঝাচ্ছি, দুগ্ধজাত সামগ্রী পাওয়া যায়, দুগ্ধজাত। তুমি দধি বানাতে পারলে আর দুধ হবে না, কিন্তু গোল হতে পারে কিন্তু আর দধি হবে না। বিরত, পাপে বিরত হও, এই জন্য পাপ থেকে আবার তো পাপে যাওয়ার জন্য আমরা তোমাকে উদ্বুদ্ধ করি না, অপাদান হবে। দেখো আবারও বলি, ব্যাখ্যাটা পরে দেই, আগে বললে নেই। বিচ্যুত হলো গাছ থেকে পাতা পড়ে। জাত, এখানে দুগ্ধজাত সামগ্রী পাওয়া যায়, অপাদান কিন্তু দুগ্ধজাত। বিরত, পাপে বিরত হও। গৃহীত, আমরা খনি থেকে সম্পদ পাই, দেখো গৃহীত, খনি থেকে সম্পদ পাই। তারপরে হলো তৈরি, হ্যাঁ, লোহা থেকে স্টিল তৈরি হয়। উৎপন্ন, জমি থেকে আমরা ফসল পাই। তারপরে ভীত, যে বাবাকে বড্ড ভয়, ঠিক আছে, ভীত। তারপরে ওই যে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, সন্ধ্যা নামে আর কি। রক্ষিত, বিপদে মরে রক্ষা করো, এই যে ষাট থেকে কালির দাগ মুছে গেল, আরম্ভ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইত্যাদি বোঝালে অপাদান কারক হয়। তাহলে কোনো কিছু থেকে বিচ্যুত জাত বিরত গৃহীত তৈরি উৎপন্ন ভীত রক্ষিত দূরীভূত আরম্ভ ইত্যাদি বোঝালে অপাদান কারক হয়। ঠিক আছে, তাহলে তোমরা এটা বুঝে গেছো, এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই। কিন্তু শ্রেণী বিভাগটা যখন করবো একটু ঝামেলা হবে, সেটা নিয়ে আলোচনা হবে। দেখো তোমাদের অধিকরণ কারক,
অধিকরণ অধিকরণ কারক। দেখো অধিকরণ কারকটা কি? ক্রিয়া সংগঠনের সংগঠনের স্থান স্থান সময় সময় এবং বিষয় বোঝালে বোঝালে অধিকরণ কারক হয়। অধিকরণ কারক হয় কি কি দেখো, ক্রিয়ার সংগঠনের স্থান সময় এবং বিষয় বোঝালে অধিকরণ কারক হয়। তিনটা বিষয় কি কি? স্থান, সময় এবং বিষয়। স্থান দেখো, নাম্বার 1 স্থান। আকাশে চাঁদ উঠেছে, স্থান দেখো আকাশে। সময় দেখো সকাল 8টায় একবার এসো। সকালেও যদি হয় দেখো আরেকটা লাইন দেখতে ইচ্ছে, 8টায়ও হবে, আবার সকালে যদি হয় এই দেখো, সকালে সোনার রবি পূব দিকে ওঠে, সকালে সূর্য ওঠে, সকালে সূর্য ওঠে, এই যে সকালে এটাও। আর তারা সকলে ব্যাকরণে ভালো, তারা সকলে ব্যাকরণে ভালো, তারা সকলে ব্যাকরণে ভালো, এটা হলো ব্যাকরণে। তাহলে কী কী দাঁড়াচ্ছে? ক্রিয়া সংগঠনের স্থান, সময় এবং বিষয় হলে, বিষয় বোঝালে অধিকরণ কারক হয়। কী কী বলছি বলো তো? ক্রিয়া সংগঠনের স্থান, সময় এবং বিষয় বোঝালে অধিকরণ কারক হয়। যেমন কি সকালে আকাশে স্থান, সকাল 8টায় একবার এসো, সকালে সোনার পূব দিকে ওঠে, তারা সকলে ব্যাকরণে ভালো, তিনটা জিনিস হলেই অধিকরণ কারক হয়। এবার মজার বিষয় দেখো, এই যে তিলে তিলে তৈল হয়, এই তিলে কিন্তু তোমার অপাদান হবে। কারণ কি জানো বলো তো? তিল হতে তৈল হয়, এই তিলে অপাদান, অপাদানের আবার বিভক্তি এখানে যা আছে তাই লিখতে হবে, অপাদানের সপ্তমী। আবার তিল হতে তৈল হয়, তুমি হতে মনে করে পঞ্চমী দিও না, ঠিক বিভক্তি এখানে যা আছে, তিল যোগ এ, এখানে এ আছে না, এ সপ্তমী, তিলে তৈল হয়। আর দেখো তিলে তৈল আছে, এই তিলে তৈল আছে, এটা অধিকরণ। কোথায় আছে? তিলের স্থান, অধিকরণের সপ্তমী, স দেখা যায় সপ্তমী। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো, তিলে তৈল হয় এটা কিন্তু অপাদান, হ্যাঁ, আর তিলে তৈল আছে এটা হলো অধিকরণ। এটা তিলে তৈল হয় অপাদানের সপ্তমী, আর তিলে তৈল আছে এটা অধিকরণের সপ্তমী। ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে সম্ভবত এটা বোঝাতে পেরেছি। আর একটা জিনিস বুঝাই দেখো, সকালে বৃষ্টি হয়েছে, এই সকালে কিন্তু অধিকরণ। কখন? সকালে সময়, সকালে বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে বৃষ্টি পড়ছে এটা কিন্তু অপাদান হবে। আরম্ভ দেখো, সকাল থেকে আরম্ভ, লক্ষ্য করো। ট্রেন ঢাকায়, ট্রেন ঢাকায় এটা কিন্তু অধিকরণের স্থান, কিন্তু ট্রেন ঢাকা ছেড়ে গেল, এই যে ট্রেন ঢাকা থেকে যে ছেড়ে যাচ্ছে এটা অপাদান হবে। তাহলে তোমাদেরকে ক্লিয়ার কিনা একটু লক্ষ্য বলো তো ভাইয়া এটা? তো আরম্ভ হলে অপাদান হবে। আমি আরও ডিটেল যাব, কথা দিলাম তোমাদের সাথে, আরও ক্লিয়ার হয়ে যাবে। তার আগে একটু বিভক্তির কিছু দেখাইনি, কিন্তু কারকটি আমি পুরো আর একটা জিনিস আলোচনা করব, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদে দেখানোর পরে আবার কারকে আমি আসতেছি পুরো বিষয়টা নিয়ে একদম। কারণ সম্বন্ধ পদ সম্বোধন পদ ছোটো একটি বিষয় তো, হ্যাঁ, এটা অধিকাংশ ছেলেমেয়ে এটা বুঝে না, বুঝতে চায় না সম্বন্ধ পদ কন্টেন্ট। দেখো এবার লক্ষ্য করো আমাদের আলোচনায়, মূল আলোচনায় আসো তোমরা। ঠিক আছে, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ।
স্থান। আগে বিভক্তিটা দেখো, তারপর সম্বন্ধ পদ, সম্বোধন পদ দেখাচ্ছি, এরপরে আবার কারকে যাব। বিভক্তি ভাইয়া আবারও বলি, বই একটু ঝামেলা আছে, এক বচন বহু বচন গুলিন বিদিকের দ্বারা দের দ্বারা, আমি তোমাকে এক কথায় বুঝিয়ে দিচ্ছি। দেখো বিভক্তির নাম, বিভক্তির চিহ্ন, সাধারণত যে কারক হয়, সাধারণত যে কারক হয়, তোমরা এটা জানো। প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। বিভক্তি দেখো, প্রথমা, দ্বিতীয়া। আচ্ছা, এটা একটু দেখে নিই। বিভক্তির নাম, বিভক্তি একটু দেখে নাও প্লিজ, তারপর আবার কথা বলবো। প্রথমা বা শূন্য বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। ওরা না একদম বলতে, আমি জিজ্ঞেস করছি অষ্টমী বিভক্তি কি, বলা শুরু করছে। অষ্টমী কোনো বিভক্তি নেই কিন্তু, বুঝছো? সপ্তমী বিভক্তি। প্রথমে শূন্য বিভক্তি কি দেখো, শূন্য, অ, আ। দ্বিতীয় বিভক্তি কি, কেরে, এরে। তৃতীয় বিভক্তি কি, দ্বারা, দিয়ে, কর্তৃক। চতুর্থ বিভক্তি কি, কেরে, এরে। পঞ্চম বিভক্তি কি, হতে, থেকে, চে। ষষ্ঠী বিভক্তি কি দেখো তো, র, এর। সপ্তমী বিভক্তি কি, এ, অন্তস্থ, তে। শূন্য বিভক্তিতে কি হয়, কর্তৃকারক। দ্বিতীয় বিভক্তি কি বলতো, কর্মকারক। তৃতীয়া করণ কারক। চতুর্থী সম্প্রদান কারক। পঞ্চমী বিভক্তি কি, অপাদান কারক। ষষ্ঠী সম্বন্ধ পদ। আর সপ্তমী অধিকরণ কারক। তাহলে প্রথম বিভক্তি কি, শূন্য, অ, আ। দ্বিতীয় বিভক্তি কেরে, রে। তৃতীয়া দ্বারা, দিয়ে, কর্তৃক। চতুর্থী কেরে, রে। পঞ্চমী হতে, থেকেছে। ষষ্ঠী রয়ের। সপ্তমী এ, অতে। সপ্তমী এ, অতে। তাহলে প্রথম বিভক্তি কি, শূন্য, অ, আ। ভালো করে দেখো এখানে, তাই বলে জিরো দিবা না কিন্তু। দ্বিতীয়া জিরো দিলে অনেক বই আছে এরকম জিরো লেখা, জিরোটা হয় না, বুঝছো? দ্বিতীয়া কেরে, এরে, অর্থাৎ ওটা শূন্য। তৃতীয়া দ্বারা, দিয়ে, কর্তৃক। চতুর্থী কেরে, এরে। পঞ্চমী হতে, থেকেছে। ষষ্ঠী রয়ের এবং সপ্তমী এ, অতে। প্রথম বিভক্তিতে কোন কারক হবে, কর্তৃকারক। দ্বিতীয় বিভক্তি কর্মকারক। তৃতীয়া করণ। চতুর্থী সম্প্রদান। পঞ্চমী অপাদান। ষষ্ঠী সম্বন্ধপদ। সপ্তমী অধিকরণ কারক। এটা একটু খেয়াল রাখতে হবে। দেখো, কর্তৃকারক হলেই প্রথম বা শূন্য, কর্ম হবে দ্বিতীয়া, করণ তৃতীয়া, সম্প্রদান চতুর্থী, অপাদান পঞ্চমী, সম্বন্ধ পদ ষষ্ঠী, অধিকরণ সপ্তমী। সম্বন্ধ পদে কোন বিভক্তি হবে, ষষ্ঠী অথবা রয়ের, যেটাই থাকবে। এখন
তোমার প্রশ্ন হতে পারে স্যার কর্তৃ হলে কি প্রথম হবে কেন? কর্তায় তৃতীয় হতে হয়। রবীন্দ্রনাথ কর্তৃ গীতাঞ্জলি রচিত হয়েছে, তো তৃতীয় হয়ে গেল। দেখো ঘোড়ায় গাড়ি টানে, ঘোড়ায় কর্তৃকারক, এর সপ্তমী বিভক্তি, তাহলে ঘোড়ায় গাড়ি টানে। স্যার এটা তো হলো না, তাহলে আপনি না বললেন কর্তা হলে শূন্য হবে। শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো, এটা চেনার দুইটা নিয়ম আছে, একদম গোপন একটা কৌশল, সেটা তোমাদেরকে এখনই শেখাচ্ছি যদি শিখতে চাও। বাংলাতে কারক এবং সমাসের নিয়ম সংস্কৃত ভাষা থেকে আসছে, বুঝছো? সংস্কৃত ভাষায় হুবহু এই নিয়ম পালন করা হয়। বাংলাতে কারক এবং সমাসের নিয়ম সংস্কৃত ভাষায় থেকে আসছে, সংস্কৃত ভাষায় হুবহু এই নিয়ম পালন করা হয়, কিন্তু বাংলাতে হুবহু এই নিয়ম পালন করা হয় না। তাহলে আমরা কেন লিখে রেখেছি সেই কথা বলবো, ঠিক আছে? তাহলে বাংলাতে কারকের নিয়ম কোন ভাষা থেকে আসছে? সংস্কৃত ভাষা থেকে। বাংলাতে সমাসের নিয়ম কোন ভাষা থেকে আসছে? সংস্কৃত ভাষা থেকে। কারক ব্যাকরণের কোন চ্যাপ্টার আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের। সমাস কোন চ্যাপ্টার আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের। শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। তাহলে সংস্কৃত ভাষায় কিন্তু হুবহু এই নিয়ম পালন করবে, কিন্তু বাংলাতে কেন লিখে রাখছি সেটা তোমাকে বলি। দেখো, খুব মনোযোগ দিয়ে শোনো। দেখো, লক্ষ্য করো, মেয়েরা বই পড়ছে। দেখো মেয়েরা, আচ্ছা আরেকটা বলি, মেয়েরা বই পড়ছে, কারা? মেয়েরা। শূন্য বিভক্তি, এই যে কর্তৃকারক, ঠিক আছে? কি পড়ছে? বই। এখন প্রশ্ন হতে পারে স্যার বই তো শূন্য, কিন্তু আপনি কেমনে নির্ভর করবেন যেটা কর্মকারককে? আরে দেখো, বই পড়ছে তার মানে কি? মেয়েরা বই পড়ছে মানে কি? বইকে পড়ছে। লক্ষ্য করো, বই পড়া মানে কি? বইকে পড়া। এর আগে কিন্তু একবার শিখে আসছি অন্যভাবে, এখন আরেকভাবে শেখাচ্ছি। বই পড়া তার মানে হলো বইকে পড়া। দেখো সরি, কেরিয়ারে হলেই দ্বিতীয়া, কেরিয়ার হলে দ্বিতীয়া। এখন কিন্তু বিভক্তি আবার দ্বিতীয় লিখবে না, দ্বিতীয়া। দ্বিতীয় হলে কোন কারক হবে? কর্মকারক। তুমি লিখলে কর্মকারক। আবার বই শূন্য, বিভক্তি লেখার সময় বই, ওখানে যা শূন্য, কর্মে শূন্য, বিভক্তি দিয়ে লিখতে হবে। বল খেলছে তার মানে কি? দেখো, বল দ্বারা খেলছে, দ্বারা দিয়া, বল খেলা মানে বল দ্বারা খেলা, দ্বারা দিয়ে করতে গেলে তৃতীয়া। তৃতীয় হলেই করণ, তুমি লিখলে করণ। আর বল আছে শূন্য বিভক্তি, শূন্য লিখতে হবে। আমি কি তোমাকে এই বিষয়টা বুঝাতে পেরেছি? যদি বুঝাতে না পারি তাহলে আমি আবারও বুঝি। দেখো, বই পড়া তার মানে কি? বই পড়া হলো বইকে পড়া, বই পড়া তার মানে হলো বইকে পড়া। কেরিয়ারে হলেই দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় হলেই কর্ম, তুমি লিখলে কর্ম। আর বই শূন্য, কর্মের শূন্য। বল খেলা তার মানে হলো বল দ্বারা খেলা, দ্বারা দিয়ে করতে হলো তৃতীয়া, তৃতীয় হলেই করণ, তুমি লিখলে করণ। আর বল শূন্য, করণে শূন্য। তাহলে আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? ওকে, তাহলে তোমাদেরকে এই বিভক্তিটা লাগবে। আর নিচে যে কথাটা একটু নোট লিখতে চাইছিলাম, সেটা হলো বাংলাতে কারক এবং সমাসের নিয়ম সংস্কৃত ভাষা থেকে এসেছে। বাংলাতে কারক এবং সমাসের নিয়ম সংস্কৃত ভাষা থেকে এসেছে। কারক এবং সমাস ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। বাংলাতে কারক এবং সমাসের নিয়ম সংস্কৃত ভাষা থেকে এসেছে। কারক এবং সমাস ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, শব্দতত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। এটুকু যেন মনে থাকে। এবার দেখো, তাহলে আমরা মূল আলোচনায় যাচ্ছি। কারক, বাংলাতে কারকের নিয়ম, সমাসের নিয়ম, সেটা নিয়ে কথা হবে আগে। এবারে ওই সম্বন্ধপদ এবং সম্বোধনপত্র একটু বুঝিয়ে নিই, তারপরে আরও কথা হবে। সম্বন্ধপদ, সম্বন্ধপদ যে পদ দ্বারা কারোর সাথে, যে পদ দ্বারা কারোর সাথে
কোনো কিছুর সম্পর্ক বোঝায়, সম্পর্ক বোঝায় বোঝায় যে পদ দ্বারা কারোর সাথে কোনো সম্পর্ক, তাই 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 সম্বন্ধ পদ। যে পদ দ্বারা কারোর সাথে কোনো কিছু সম্পর্ক বোঝায় তাই সম্বন্ধ পদ। হ্যাঁ, এবার দেখো সম্বন্ধ পদে সাধারণত ষষ্ঠী বিভক্তি, ওই যে মনে আছে তোমাদের। হ্যাঁ, সম্বন্ধ পদে সাধারণত, একটা ঝামেলা আছে এখানে, সাধারণত ষষ্ঠী বিভক্তি, সম্বন্ধ পদে সাধারণত ষষ্ঠী বিভক্তি ব্র্যাকেটে র এর বসে, র এর বসে। যেমন দেখো সম্বন্ধ সাধারণ ষষ্ঠী বিভক্তি র এর বসে, যেমন যেমন রাজার রাজ্য, রাজার রাজ্য, রাজার রাজ্য, প্রজার জমি, প্রজার জমি, গাছের ফুল। দেখো কয়েকটি উদাহরণ দিচ্ছি, তারপর আমার বুঝাইতে সুবিধা হবে। এগুলো খুবই ঝামেলা কিন্তু। গাছের ফুল, পিতার পুত্র, পিতার পুত্র, রহিমের ভাই, রহিমের ভাই করিম, করিম গতকাল এসেছিল, গতকাল এসেছিল। রহিমের ভাই করিম গতকাল এসেছিল। দেখো সম্বন্ধপদটা নিয়ে একবারে কিন্তু বুঝাচ্ছি দুইটা, এবং ক্রিয়ার সাথে কেন সম্পর্ক নেই, কেন এটা কারক নয়, কেন কারক চ্যাপ্টার আবার আলোচ্য হচ্ছে। আরেকটা দেখো সম্বোধন পদ, সম্বোধন পদ, সম্বোধন শব্দের অর্থ, শব্দের অর্থ, শব্দের অর্থ কাউকে ডাকা বা আহ্বান করা, কাউকে ডাকা বা আহ্বান করা। দাঁড়িয়ে দাও, দেখো যে পদ দ্বারা, যে পদ দ্বারা কাউকে ডাকা, ডাকা বা আহ্বান করা বুঝায়, করা বুঝায়, বুঝায় তাই সম্বোধন পদ, তাই সম্বোধন পদ। দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে লেখো আধুনিক নিয়ম অনুযায়ী, আধুনিক নিয়ম অনুযায়ী, অনুযায়ী সম্বোধনের পরে, সম্বোধনের পরে পরে কমা চিহ্ন, কমা চিহ্ন বসাতে হয়। আধুনিক নিয়ম অনুযায়ী সম্বোধনের পরে কমা চিহ্ন বসাতে হয়। যেমন দেখো, যেমন সুমন এদিকে একটু আসো, সুমন এদিকে একটু আসো। দেখো ওহে মাঝি নৌকা বিডাও। এখন একটা কথা লিখতে হবে, কোথায় লিখবো একটু লিখে নিই, তোমরাও এটা লিখে নাও, এখানে একটু লিখো আমার সাথে প্লিজ। হ্যাঁ, তারপর একবারে বুঝাচ্ছি। দেখো এটা একটু দাঁড়া, সরে যাচ্ছি। ক্রিয়ার সাথে, ক্রিয়ার সাথে সরাসরি, ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক রাখে না বলে, ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক রাখে না বলে সম্বন্ধ পদ ও
সম্বোধন পদ রাখে না বলে সম্বোধন পদ কারক নয়। ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক রাখে না বলে সম্বন্ধপদ ও সম্বোধন পদ কারক নয়। দেখো এখন সম্বন্ধপদ কি? যে পদ দ্বারা কারোর সাথে কোনো কিছু সম্পর্ক বোঝায় তাই সম্বন্ধ পদ। আর সম্বোধন পদ হলো, সম্বোধন শব্দ হলো কাউকে ডাকা বা আহ্বান করা। যে পদ দ্বারা কাউকে ডাকা বা আহ্বান করা বোঝায় তাই সম্বোধন পদ। তাই সম্বোধন পদ বোঝাচ্ছি। সম্বোধন আর সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি বা রয়ের হবে, আর সম্বোধন পদে কমা হবে। ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক রাখে না বলে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ কারক নয়। আমি এটা তোমাদেরকে বুঝাবো, তার আগে যে কথাটা বলি বলো তো। সম্বোধন পদ কারক নয় কেন? কারণ ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক রাখে না বলে সম্বোধন পদ কারক নয়। তাহলে সম্বন্ধ পদ কারক নয় কেন? ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক রাখে না বলে সম্বন্ধ পদও কারক নয়। তাহলে সম্বন্ধ পদ কেন কারক নয়? ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক রাখে না। সম্বোধন পদ কেন কারক নয়? ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক রাখে না বলে সম্বন্ধ পদ ও সম্বোধন পদ কারক নয়। ঠিক আছে, এখন দেখো সম্বন্ধ পদ কি? রাজার রাজ্য। এখানে কার সাথে কার সম্পর্ক? রাজার সাথে কার সম্পর্ক? রাজার সাথে কার সম্পর্ক? রাজ্যের সম্পর্ক। প্রজার জমি, প্রজার সাথে কার? জমির। গাছের ফুল, পিতার পুত্র, রহিম এর ভাই। এখানে এর আছে, দেখো এর ভাই করিম। এখানে রাজার র আছে, প্রজার, পিতার, গাছের, রহিমের। তোমরা বুঝতে পারছো যে এখানে ষষ্ঠী বিভক্তি বা রয়ের হয়, এটা তো ক্লিয়ার। এবার দেখো সম্বন্ধপদ কারক নয় কেন সেটাকে বুঝে নাও। খুবই মনোযোগ দিতে হবে এখানে, না হলে সারা জীবন যে গ্যাপে ছিলাম আবার গ্যাপে, আর সামনে থাকলে তো বুঝতে পারতাম কার কোথায় সমস্যা। দেখো রাজার রাজ্য, এখানে কোনো ক্রিয়া আছে? কোনো ক্রিয়া? রাজার রাজ্য কোনো ক্রিয়া নাই। রাজার রাজ্য কোনো ক্রিয়া নাই, ক্রিয়া থাকলে এটা কারক না। প্রজার জমি কোনো ক্রিয়া নাই। গাছের ফুল, পিতার পুত্র কোনো ক্রিয়া নাই, ক্রিয়া থাকলে না সে কারক হবে। কারণ বলা আছে কারকের ক্ষেত্রে কী বলা আছে? ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ক হলো কারক। এবার দেখো রহিমের ভাই করিম গতকাল এসেছিল। কে এসেছিল? করিম। রহিম এর ভাই কে এসেছিল? করিম গতকাল। দেখো করিম হলো কর্তা, করিম গতকাল এসেছিল। রহিমের সাথে ভাইয়ের সম্পর্ক আছে, রহিমের ভাই করিম সম্পর্ক আছে, কিন্তু রহিমের ভাই, রহিমের যদি বলা হয় রহিমের কোন কারক? এটা কোনো কারক না, কারণ রহিমের সাথে ক্রিয়া রহিমের এসেছিল, ক্রিয়ার সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই। তাহলে ক্রিয়ার সাথে সরাসরি কোনো সম্পর্ক না থাকার কারণে এটা ভায়া হয়ে গেছে, ভায়া ভার। এটা কোনো সম্পর্ক না থাকার কারণে এটা কারক নয়। তাহলে সম্বন্ধপদ কারক নয় কেন? ক্রিয়ার সাথে সরাসরি কোনো সম্পর্ক না থাকার কারণে সম্বন্ধপদ কারক নয়। তাহলে সম্বোধন পদ কারক নয় কেন? ক্রিয়ার সাথে তার সরাসরি কোনো সম্পর্ক না থাকার কারণে সম্বোধন পদও কারক নয়। তাহলে সম্বন্ধপদ কেন কারক নয় সেটাও বুঝতে পারছো, সম্বোধন পদ কেন কারক নয় সেটাও তোমরা বুঝতে পেরেছ। সম্বন্ধপদ কেন কারক নয়? ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক না থাকার কারণে সম্বন্ধপদ কোনো কারক নয়। আর সম্বোধন পদ কেন কারক নয়? ক্রিয়ার সাথে সরাসরি কোনো সম্পর্ক না থাকার কারণে সম্বোধন পদও কারক নয়। ঠিক আছে, তাহলে আমরা একটু আবার আলোচনায় যাই ভাইয়া প্লিজ। এবার দেখো সম্বোধন পদটা দেখো। সম্বোধন শব্দ কাউকে ডাকা বা আহ্বান করা। আধুনিক নিয়ম অনুযায়ী কমা চিহ্ন বসে। কমা চিহ্ন তো তোমরা জানো, এটা হলো কমা চিহ্ন। আগে কিন্তু কমা বসতো না, আগে বসতো কি জানো? আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে কেমন না এটা? সুমন এদিক একটু আসো, ওহে মাঝি নৌকা ভিড়াও। এই আশ্চর্যবোধক চিহ্ন না, এটা কেমন? এই জন্য এখন আর এটা আশ্চর্যবোধক হয় না, এখন কমা হয়। এই যে কমা চিহ্ন দেখো, সুমন কমা এদিকে একটু আসো, ওহে মাঝি নৌকা ভিড়াও, মাঝি নৌকা ভিড়াও, মাঝি নৌকা ভিড়াচ্ছে। বুঝছো? মাঝিকে বলা হয় মাঝি নৌকা ভিড়াও। তাহলে এই যে সম্বোধন পদ, এটা কারক হয় না। কেন কারক না? দেখো সুমন এদিকে আসছে, কে আসছে? সুমন। তাহলে সুমন কর্তৃকারক হতো, সুমনকে এদিকে আসতে বলো, সুমন কর্মকারক হতো। কিন্তু সুমন এদিকটা আসো, সুমন কোন কারক? সুমন কোনো কারক নয়। তাহলে সুমন এদিকে আসো, সুমন কোনো কারক নয়। ঠিক আছে। ওহে মাঝি, মাঝি নৌকা ভিড়াচ্ছে কর্তৃকারক, মাঝিকে নৌকা ভিড়াতে বলো কর্মকারক। কিন্তু ওহে মাঝি কোনো কারক নয়, কারণ হলো ক্রিয়ার সাথে কোনো সরাসরি সম্পর্ক নাই। তাহলে
দেখো ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক না থাকার কারণে সম্বন্ধপদ এবং সম্বোধন পদ কারক নয়। তাহলে সম্বন্ধপদ কেন কারক নয়? ক্রিয়ার সাথে তার সরাসরি কোনো সম্পর্ক নেই। সম্বোধন পদ কেন কারক নয়? ক্রিয়ার সাথে তার সরাসরি কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। আমি মোটামুটি এই জায়গাটা একটু ক্লোজ করতে চাচ্ছি প্লিজ। তাহলে কি দাঁড়াচ্ছে? সম্বন্ধবোধ কেন কারক নয়? ক্রিয়ার সাথে সরাসরি কোনো সম্পর্ক রাখে না বলে সম্বন্ধবোধ কারক নয়। সম্বোধন পদ কেন কারক নয়? ক্রিয়ার সাথে সরাসরি কোনো সম্পর্ক রাখে না বলে সম্বোধন পদ কারক নয়। সম্বোধন পদের পরে কোন চিহ্ন বসে? কমা চিহ্ন। আর সম্বন্ধ পদে কোন বিভক্তি হয়? ষষ্ঠী বা রয়ের। ষষ্ঠী বা রয়ের। ঠিক আছে, ওকে। তাহলে আমি আশা করি এই অংশটা তোমাদেরকে বুঝাতে পেরেছি। লক্ষ্য করো। তাহলে এবার একটু ভিন্ন প্রসঙ্গে বা ভিন্ন আলোচনায় আমি যেতে চাচ্ছি। আশা করি তোমরা এটাও বুঝতে পারবে। রেডি সবাই? রেডি 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 রেডি। লক্ষ্য করো। তাহলে সম্বন্ধপদ কেন কারক নয়? সুন্দর, এটা ক্লিয়ার। এবার কারকের ওই যে শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করিনি, সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু আমার সঙ্গে থাকো। দেখো, যদি আসে এই যে বিভক্তিগুলো কোনটা কোনটা কোন কারক, তুমি কারক দিয়ে যাবা। যদি যতক্ষণ না আসবে কোনটি কোন কর্তৃক কোন কর্ম, তাহলে কিন্তু শ্রেণীবিভাগে যাবে না। না চাইলে পরে যাবে। দেখো, যখন জানতে চাইবে, লক্ষ্য করো, আমি আলোচনাটা একটু করি তাহলে তুমি বুঝতে পারবে কর্তৃকারক কত রকম হতে পারে। একটা হলো প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা, ব্যতিহারকর্তা। কী বলো তো? কর্তা কয় রকম হয়? প্রযোজককর্তা হতে পারে, প্রযোজ্যকর্তা হতে পারে, ব্যতিহারকর্তা হতে পারে। প্রযোজক দেখো, প্রযোজক হলো যিনি নেপথ্যে থেকে কাজটা করান তিনি হলেন প্রযোজক, আর যাকে দিয়ে করাবে তিনি হলেন প্রযোজ্য। প্রযোজক হলো নেপথ্যে থেকে যিনি কাজটা করান তিনি হলেন প্রযোজক, আর প্রযোজ্য হলো যাকে দিয়ে করায়। যেমন রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, রাখাল হলো প্রযোজককর্তা, গরু হলো প্রযোজ্যকর্তা, আর খাওয়াচ্ছে হলো প্রযোজক ক্রিয়া। রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, রাখাল প্রযোজককর্তা, গরু প্রযোজ্যকর্তা, খাওয়াচ্ছে প্রযোজক ক্রিয়া। ক্রিয়াটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, প্রযোজক। তাহলে যিনি কাজটা করেন তিনি প্রযোজক, আর যাকে দিয়ে কাজটা করাবে তিনি সেটা হলো প্রযোজ্য। মা শিশুকে, আচ্ছা তাহলে দেখো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা প্রযোজক, শিশু হলো প্রযোজ্য। তারপরে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক হলো প্রযোজককর্তা, আর ছাত্র হলো প্রযোজ্যকর্তা। কে পড়ছে? ছাত্র পড়ছে। পড়াচ্ছেন কে? শিক্ষক। তাহলে একটি ক্রিয়া যখন অন্য একটি ক্রিয়া, যখন যিনি কাজটা করাবেন কর্তা তিনি হলেন প্রযোজককর্তা, আর যাকে দিয়ে করাবেন তিনি হলেন প্রযোজ্যকর্তা। যেমন ধরো সাপুরে সাপ নাচছে কিন্তু সাপ হলো প্রযোজ্যকর্তা, আর সাপুরে হলো প্রযোজককর্তা। তাহলে কর্তৃকারক তোমরা বুঝতে পারছো, যিনি কাজটা করবেন তিনি প্রযোজক, আর যাকে দিয়ে করবেন তিনি হলেন প্রযোজ্য। আরেকটা আছে ব্যতিহারকর্তা। ব্যতিহারকর্তাটা কি অনেক মজার। দেখো, একই জাতীয় কর্তা যখন পরস্পর একই জাতি কাজে লিপ্ত হয় তাকে বলা হয় ব্যতিহারকর্তা। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়, রাজায় এটা ব্যতিহারকর্তা। সাড়ে লড়াই বেঁধেছে, সাড়ে ব্যতিহারকর্তা। ভাইয়ে ঝগড়া ভালো না, ভাইয়ে ব্যতিহারকর্তা। তাহলে একটি ক্রিয়া যখন দ্বারা অন্য একটি ক্রিয়া যখন পরস্পর লিপ্ত হয় সেই রকম। আবার উদাহরণটা দেখো, তারপর একটা ব্যাখ্যা করবো একটা বিষয়। সাড়ে লড়াই বেঁধেছে, ভাইয়ে ঝগড়া ভালো নয়, বুঝতে পারছো? তারপরে হলো রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার
আপনি না বললেন একই জাতীয় কর্তা, তাহলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে কখনো কি একই জাতীয় কর্তা? না রে, বাঘে মহিষে তোমার একই জাতীয় বুঝানোর জন্য বলা হয় না, বাঘ মহিষ আলাদা, কিন্তু শক্তির সমতার দিক দিয়ে কেউ কারো থেকে কম না, বাঘে মহিষে, এই জন্য এটাকে বলা হয়েছে বেতিহার কর্তা। তাহলে সাড়ে সাড়ে লড়াই বেঁধেছে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া ভালো না, এটা একই জাতীয় কর্তা যখন পরস্পর একই জাতীয় কাজে লিপ্ত হয় তখন বলা হয় বেতিহার কর্তা, তাকে বলা হয় বেতিহার কর্তা। ঠিক আছে, তাহলে কী কী গেল? প্রযোজক কর্তা গেল, প্রযোজ্য কর্তা গেল, বেতিহার কর্তা গেল। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে খুব মনোযোগ দিয়ে শুনলেই হবে। তো কর্মকারক দেখো, তাহলে করতেই তোমরা এটা বুঝতে পারছো, প্রযোজক গেল, প্রযোজ্য, বেতিহার। আর কর্ম দেখো, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। প্রশ্ন হতে পারে, স্যার আমি মুখ্য আর গৌণের ব্যবধানটা বুঝতে পারিনি, এটা একটু বুঝিয়ে দেন। দেখো, মুখ্য কর্ম হলো বস্তু সবসময় মুখ্য কর্ম, আর গৌণ কর্ম হলো ব্যক্তি সবসময় গৌণ কর্ম। বস্তু সবসময় মুখ্য কর্ম আর ব্যক্তি সবসময় গৌণ কর্ম। তাহলে যিনি কাজটা করাবেন মুখ্য কর্ম, যিনি কাজটা নেপথ্যের থেকে করাবেন তিনি হলেন মুখ্য, ব্যক্তি সবসময় গৌণ, বস্তু মুখ্য। কেন আমি এটা বলতে চাচ্ছিলাম, থামলাম সেটা বলতেছি। প্রশ্ন ধরে, স্যার ব্যক্তি তো মুখ্য হওয়ার কথা ছিল আর বস্তু গৌণ, না এটা বাক্যের প্রয়োজন। লক্ষ্য করো, বাবা আমাকে একটি কলম দিয়েছেন, বাবা হলো কর্তা আর আমি ব্যক্তি, আমি গৌণ কর্ম। আর কি দিয়েছে? কলম, কলম মুখ্য কর্ম, কলম মুখ্য কর্ম আর বাবা হলো গৌণ কর্ম, আমি গৌণ কর্ম। কেন? দেখো, আমাকে ছাড়া বাক্য হবে কিন্তু কলম ছাড়া হবে না। দেখো আমি নেই বাট কিন্তু কলম আছে, তাও বাক্য হয়ে গেল। বাবা আমাকে একটি কলম দিয়েছেন, কলম হয়ে গেল। কিন্তু বাবা আমাকে দিয়েছেন, কি দিয়েছে? এটা খুবই দুঃখজনক, আমাকে ছাড়া পৃথিবী, আমি চলে যাব, আমি ব্যক্তি, আমি গৌণ, বাট বস্তুগুলো এটা বছরের পর বছর থেকে যাবে। তাহলে কাজটা যিনি নেপথ্য থেকে করান তিনি প্রযোজক, যাকে দিয়ে করাচ্ছেন প্রযোজ্য। তারপরে বেতিহার একই জাতীয় কর্তা, বস্তু মুখ্য কর্ম আর ব্যক্তি গৌণ কর্ম। এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার? এবার খুবই মনোযোগ দেওয়া শোনো, এগুলো ভাইয়া তোমাদেরই কাজে লাগবে, কারণ এটা বড় চ্যাপ্টার, কিন্তু আমরা যাচ্ছি একটা একটা করে তোমাদের বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। এবার অধিকরণে গিয়ে একটি ঝামেলা আছে। দেখো, যেমন আলোয় আধার কাটে, কান্নায় শোক মন্দীভূত হয়, অন্ধকারে দূরীভূত হয়। আলোয় আধার কাটে, কান্নায় শোক মন্দীভূত হয়, তারপর সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়। এগুলো আলোয়, কান্নায়, সূর্যোদয়ে, এগুলো জানো, এগুলো সব অধিকরণ। এগুলো কি বলতো? এগুলো অধিকরণ, কিন্তু ওরা বলে করণ, কেউ বলে অপাদান। এগুলো হবে না, কেন সেইটা আমি আলোচনা করতেছি। অধিকরণ আগে দেখো কয় প্রকারে হয় সেগুলো দেখো। নম্বর 1 কালাধিকরণ, কালাধিকরণ। 2 ভাবাধিকরণ, ভাবাধিকরণ। 3 আধার অধিকরণ। কি বলছি বলো তো? কালাধিকরণ, ভাবাধিকরণ, আধার অধিকরণ। আধার আবার দেখো কি 3টা, ঐক্যদেশিক, ঐক্যদেশিক। একটু বুঝে নাও, এখনই মুখস্থ করে দাও, আমি লিখতে লিখতে মুখস্থ করে দাও, কিছু না এগুলো। তাহলে আমি দেখো স্ক্রিপ্ট ছাড়া কি ছাড়া পাবে না, এটা হয়েছে তোমাদের পারবা। কালাধিকরণ, ভাবাধিকরণ, আধার অধিকরণ, ঐক্যদেশিক, অভিব্যাপক, অভিব্যাপক। আর 3 হলো সামীপ্যর্থে। আর একটা হলো 4 বৈষয়িক
অধিকরণ। কালাধিকরণ, ভাবাধিকরণ, আধার অধিকরণ আর বৈষয়িক অধিকরণ। আধার কি কি? ঐক্যদেশিক, অভিব্যাপক, ঐক্যদেশিক, অভিব্যাপক আর হলো সামীপ্য অর্থে। সামীপ্য অর্থে দেখো, কাল মানে কি? কাল হলো সময়। কাল হলো সময়। দিন হোক, মাস হোক, বছর হোক, সময় হলেই কালাধিকরণ। দিন হোক, মাস হোক, বছর হোক, সময় হলেই কালাধিকরণ। হ্যাঁ, কালাধিকরণ। কাল মানে সময়। ভাবাধিকরণ কি? দেখো, কাল। বৈশিষ্ট্য একটু বলি, ভাবাধিকরণে আসতেছি। বৈশিষ্ট্য হলো, এটা পারবা তুমি, যে কোনো বিশেষ বিষয়ে। কালাধিকরণ আবার বলি, কালাধিকরণ সময় দিন হোক, মাস হোক, বছর হোক। বসন্তে ফুল ফুটে, শীতে খেজুরের রস পাওয়া যায়, জ্যৈষ্ঠে আম পাকে, সকালে সোনার রবি পূব দিকে ওঠে। বুঝতে পারছো না? সময় হলেই কালাধিকরণ, সময় হলেই কালাধিকরণ। সকালে বৃষ্টি হয়েছিল, কালাধিকরণ। সকাল থেকে বৃষ্টি হয়েছিল, এটা কিন্তু অপাদান হবে, আগেই বলেছিলাম। ঠিক আছে, কাল গেল। কাল নিয়ে আর কোনো ঝামেলা নেই। বৈষয়িক অধিকরণ দেখো, বৈষয়িক অধিকরণ হলো কোনো বিশেষ বিষয়ে পারদর্শিতা, কোনো বিশেষ বিষয়ে পারদর্শিতা, ব্যর্থতা ইত্যাদি বোঝালে বৈষয়িক অধিকরণ হয়। কোনো বিশেষ বিষয়ে পারদর্শিতা, ব্যর্থতা ইত্যাদি বোঝালে বৈষয়িক অধিকরণ হয়। যেমন দেখো, রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। তারা সকলের ব্যাকরণে ভালো। আমাদের ছেলেরা ক্রিকেটে ভালো। কোনো বিশেষ বিষয় হলেই বিশেষ। এটা আর একটা বিষয়, এবার দুটি উদাহরণ দেবো, একটু ব্যতিক্রম। দেখো, এটা আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। সাহসে এবং যুদ্ধে দুইটাই বৈষয়িক অধিকরণ। কারণ দেখো, এই যে সাহস একটা বিষয় বুঝাইছে, পারদর্শিতা কোথায়? যুদ্ধে। কোনো বিশেষ বিষয়ে পারদর্শিতা, ব্যর্থতা বুঝেই বৈষয়িক। ঠিক আছে, তাহলে রাকিব অঙ্কে কাঁচা, ব্যাকরণে ভালো। আমাদের সেরা, তারা ক্রিকেটে ভালো। এগুলো সব কিন্তু বৈষয়িক অধিকরণ। আমি বুঝাতে পেরেছি? আপাতত তুমি অধিকরণে লিখবে, অধিকরণের সপ্তমী অধিকরণে যা আছে তাই লিখবা। বাট যদি আসে কোন অধিকরণ, তাহলে তুমি এই কথাগুলো বলবা। এবার ভাবাধিকরণ একটু পরে যাব, ওইটা ঝামেলাটা শেষে দূর করতেছি। আগে এটা দেখো, আধার অধিকরণ। আধার মানে হলো স্থান। আধার মানে কি বলতো? স্থান। আধার হলো স্থান। অনেক বিশাল জায়গার মধ্যে যখন হবে, অনেক বড় জায়গার মধ্যে, হ্যাঁ, অল্প একটু জায়গায়, সেটা হলো ঐক্যদেশিক অধিকরণ। অনেক বড় জায়গার মধ্যে অল্প জায়গায়। যেমন আকাশে চাঁদ উঠেছে। আকাশ জোড়ানা, কিন্তু জানো, আকাশ জোড়ানা, এটা হলো আকাশ। আকাশ জোড়া হবে না। আকাশে অনেক বড় জায়গার মধ্যে অল্প জায়গায় চাঁদ উঠেছে, এই জন্য এটা হলো ঐক্যদেশিক। বনে বাঘ আছে, বন জোড়া না, ও একটু অনেক বড় বনের মধ্যে ওর জায়গাটুকু নিয়েছে, যেটুকু যেখানে ওইখানে যায়, ওইটুকুই ওর। এটা হলো ঐক্যদেশিক। পুকুরে মাছ আছে, এটা ঐক্যদেশিক। ছড়ানো ছিটানো যেখানে যেখানে আছে, ঐক্যদেশিক। কিন্তু নদীতে পানি আছে, পানি ভরা, এটা ছড়ানো ছিটানো। নদী নাহলে নদী থাকবে না, অভিব্যাপক। তিলে তৈল আছে, তিল ভরা, এটা অভিব্যাপক। তাহলে অনেক অল্প জায়গার মধ্যে, অল্প জায়গায় হলে ঐক্যদেশিক, আর পুরো ভরপুর হলে অভিব্যাপক। আর সামীপ্য হলো নিকটে, কাছে। হ্যাঁ, ঘাটে নৌকা বাঁধা, ঘাটে কিন্তু ঘাট ভরা, ঘাটের কাছাকাছি কোথাও, এটা ঘাটে। হ্যাঁ, এটা হলো সামীপ্য অর্থে, ঘাটে। তারপরে তোমার ঘাটের, তারপরে দেখো, রাজার দুয়ারে হাতি বাঁধা। কোনো হাতি কখনো দরজায় বাঁধা থাকে না, দরজায় বাঁধা থাকলে ও দরজা উল্টে ফেলবে। এটা হলো তোমার ঐক্য, অনেক সামীপ্য অর্থে আধার অধিকরণ। বুঝছো? আধার মানে স্থান, আধার মানে স্থান। তাহলে আমি তোমাদেরকে একটু বোঝাতে পেরেছি ভাইয়া। তাহলে ঐক্যদেশিক বুঝলে, অভিব্যাপক বুঝলে, সামীপ্য অর্থেও বুঝে ফেলেছ। ওকে, এবার আমি আবারও রিপিট করব শেষবারের মতো,
কিন্তু তার আগে ভাবাদিকরণটা বুঝিনি। ভাবাদিকরণ কাকে বলে, আর এটা নিয়েই এত সমস্যা কোথায় দেখো। দেখো ভাবাদিকরণ কাকে বলে। ভাবাদিকরণ হলো একটি ক্রিয়ার ভাবের দ্বারা যখন অন্য একটি ক্রিয়ার ভাবের পরিবর্তন হয়। ভাব হলো দেখা যায় না, অনুভব করা যায়। দেখা যায় না, অনুভব করা যায়, সেটা হলো ভাবাদিকরণ। একটি ক্রিয়ার ভাবের দ্বারা যখন অন্য একটি ক্রিয়ার ভাবের পরিবর্তন হয়, এটাকে বলা হয় ভাবাদিকরণ। দেখো, এটা দেখা যায় না, এটা অনুভব করা যায়। যেমন দেখো, আলোয় আধার কাটে, এটা করণও হবে না, অপাদান হবে না। অপাদান হলো সেটা তো কোনো কিছু থেকে বলা আছে। তারপরে আর করণ হলো যন্ত্র বা সহায়ক উদাহরণ। দেখো, আলোয় আধার কাটে, এটা কেন ভাবাদিকরণ? একদিকে আলো আসতেছে, একদিকে অন্ধকার চলে যাচ্ছে, এই জন্য এটা হলো আলোয় আধার কাটে। আলো আসতেছে, অন্ধকার চলে যাচ্ছে। কান্নায় শোক মন্দীভূত হয়, একদিকে কান্না করতেছে, একদিকে শোক চলে যাচ্ছে। সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, একদিকে সূর্য উদয় হচ্ছে, অন্যদিকে অন্ধকার চলে যাচ্ছে। তাহলে আলোয় আধার কাটে, কান্নায় শোক মন্দীভূত হয়, সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়। আলোয়, কান্নায়, সূর্যোদয়ে। তাহলে একটি ক্রিয়ার ভাবের দ্বারা যখন অন্য একটি ক্রিয়ার ভাবের পরিবর্তন হয়, তাকে বলা হয় ভাবাদিকরণ। ঠিক আছে? ভাব, এটা দেখা যায় না। তাহলে উদাহরণ 3টা মনে রাখো শুধু। কান্নায় শোক মন্দীভূত হয়, আলোয় আধার কাটে, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। আলোয়, কান্নায়, সূর্যোদয়ে, ভাবাদিকরণ। তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আশা করি। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, খুব মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবা। শুরু থেকে আমরা কি বলেছিলাম? কারক কাকে বলে, কারকের সংজ্ঞা, শ্রেণীবিভাগ, ক্রিয়াকে কি কাকে প্রশ্ন করলে কর্তৃকারক, কে কাকে, কে বা কারা কর্তৃকারক, কি কাকে কর্ম, কি দ্বারা কি দিয়ে করণ, কাকে অধিকার ত্যাগ করে সম্পাদন, কি হতে কোথা হতে অপদান, কোথায় কখন কি বিষয়ে অধিকরণ। খুব মনোযোগ দিয়ে শোনো। বিভক্তি, প্রথম বিভক্তি শূন্য, দ্বিতীয় বিভক্তি কেরে রে, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কেরে রে, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী রায় এবং সপ্তমী হতে। মনে না থাকলে এরকম বলবা, কোনো হুজুর সাহেব যদি এটা পড়াতেন তাহলে কীভাবে পড়াতেন? বাবারা কান্দ, সারা জীবন কত ভুলের মধ্যে ছিল, বিভক্তিগুলা পর্যন্ত ঠিকমতো মুখস্থ রাখতে পারো নাই। প্রথম বিভক্তি হবে শূন্য, দ্বিতীয় বিভক্তি কেরে রে, তৃতীয় দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কেরে রে, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী রায় এবং সপ্তমী হতে। যদি ক্যানভাসার যদি এটা বলতো তাহলে কিন্তু ভাই সাহেব আসুন দেখুন যাচাই করে নিন। প্রথম বিভক্তি হবে শূন্য, দ্বিতীয় বিভক্তি কেরে রে, তৃতীয় দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কেরে রে, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী রায় এবং সপ্তমী হতে। আসুন দেখুন যাচাই করে নিন একটু। তাহলে এরকম কয়েকবার মজা করে বলে দেখবো, হয়ে যাবে। সম্বন্ধপদ কি? কারোর সাথে কারো কিছু সম্পর্ক থাকলে সম্বন্ধপদ। সম্বন্ধ ষষ্ঠী বিভক্তি হয় এর ষষ্ঠী। সম্বোধন হলো কাউকে ডাকা বা আহ্বান করা, যে পদ দ্বারা কাউকে ডাকা বা আহ্বান করা হয়েছে তাই সম্বোধন পদ। যেমন কি দেখো, সম্বোধন পদ, সুমন এদিকটা আসো, ওহে মাঝি নৌকা ভিড়াও। আর সম্বন্ধপদ এবং সম্বোধন পদ কারক নয় কেন? ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক রাখে না বলে সম্বন্ধপদ ও সম্বোধন পদ কারক নয়। তাহলে সম্বন্ধপদ কারক নয় কেন? ক্রিয়ার সাথে সরাসরি কোনো সম্পর্ক রাখে না বলে সম্বন্ধপদ কারক নয়। সম্বোধন পদ কারক নয় কেন? ক্রিয়ার সাথে সরাসরি সম্পর্ক রাখে না বলে সম্বোধন পদও কারক নয়। ঠিক আছে? আমি সম্ভবত তোমাদেরকে বোঝাতে পেরেছি, এটুকু তো বোঝাতে পেরেছি। সম্বন্ধপদ কারক নয় কেন? সম্বোধন পদ কারক নয় কেন? এবার একটু লক্ষ্য করো ভাইয়া প্লিজ। কারকের শ্রেণীবিভাগগুলো আলোচনা করেছিলাম সর্বশেষ। কর্তৃকারকে কি? প্রযোজ্যকর্তা, ব্যতিহারকর্তা, মুখ্য কর্ম, গৌণ কর্ম।
কালাধিকরণ, ভাবাধিকরণ, আধারাধিকরণ, বৈষয়িক অধিকরণ। আধার 3 প্রকার: ঐকদেশিক, অভিভাবক, সামীপ্য অর্থে। আর ভাবাধিকরণ কি? একটি ক্রিয়ার ভাবের দ্বারা যখন অন্য একটি ক্রিয়ার ভাবের পরিবর্তন হয় তাকে বলা হয় ভাবাধিকরণ। আলোয় আধার কাটে, কান্নায় শোক মন্দীভূত হয়, সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছ। এ পর্যন্ত কারো কোনো ঝামেলা নেই আশা করি। এরপরও কোনো ঝামেলা থাকলে আমি তো আছি। এই বাংলা গান আছে না, ছায়া হয়ে তবু পাশে রইব। তাহলে আমি তো আছি, তাই না? লক্ষ্য করো, এবার ছন্দ আর অলংকার সবচেয়ে কারো কি জানো, কারক, সমাস, সন্ধি, প্রত্যয় তুমি কখনো কখনো কোনো না কোনো ক্লাস একটু না একটু করেই এসেছো, কিন্তু এটা কখনোই করা হয়নি বলে এই 9, 10, 11, 12 আগে পরে এই ঝামেলাটা রয়ে গেল। দেখো, ছন্দ, ছন্দ কাকে বলে, তাই না? ছন্দ। এর আগে অক্ষরটা শিখতে হবে, জানো? অক্ষর আসছে বিসিএসসি অক্ষর। ছন্দ, কবিতা রচনার বিশেষ পদ্ধতি, কবিতা রচনার বিশেষ পদ্ধতি ছন্দ। কবিতা রচনার বিশেষ পদ্ধতি ছন্দ। বাংলা কবিতার ছন্দ 3টি। তাহলে অমিত্রাক্ষর কি, তাই না? ছন্দ 3টি, সেটা একবারে দেখা দেয় এখনই। দাঁড়াও। 1 স্বরবৃত্ত, 1 স্বরবৃত্ত, 2 মাত্রাবৃত্ত, 3 অক্ষরবৃত্ত। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। বাংলা কবিতার ছন্দ কয়টি? 3টি। কী কী? স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। এখন স্বরবৃত্তটা কি দেখো। আচ্ছা, তাহলে অমিত্রাক্ষরটা কি সেটা একটু আগে দেখাই। বাংলা সাহিত্যের প্রাচীন এবং মধ্যযুগের যত কবিতা আছে সব 1 ধারি আর 2 ধারি। দেখো, কা তরু বড় পানসবি ডাল, চঞ্চল সিয়ে পৈঠায় কালো। কার সাথে কার মিল? ডালের সাথে কার মিল? বৈষ্ণব পদাবলীতে সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায়, আমারই আঙ্গিনা দিয়া। এই যে ডালের সাথে কালের মিল, হিয়ার সাথে দিয়া মিল, এই মিলটাকে বলা হয় মিত্রাক্ষর। এই মিলটাকে কি বলা হয়? মিত্রাক্ষর। মাইকেল এসে বলল, ওর আন্ডারে আমি থাকবো কেন, বরং ওকেই আমি নিয়ন্ত্রণ করব। তিনি এসে বললেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। কোনো মিল আছে? এই মিল না থাকার কারণে সে হলো অমিত্রাক্ষর। দেখো, এই যে অক্ষরটা এখনো শিখাইনি, অক্ষর আজকে শেখাবো এখানে। অর্থাৎ তুমি আপাতত মনে রাখো, এই মিল না থাকার কারণে সে হলো অমিত্রাক্ষর। অমিত্রাক্ষর কোনো ছন্দের নাম না। ছন্দ 3টি: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। এখন কয়েকটি ইনফরমেশন গুরুত্বর সাথে খুবই লিখে রাখতে হবে, এখনই দ্রুত লিখে রাখো, কারণ না হলে পরে আলোচনায় কিন্তু ওইখান থেকে প্রশ্ন আসলে পরীক্ষা আটকে যাবে। সত্যি সত্যি বললাম। লক্ষ্য, তাহলে এটা তো বুঝতে পারি, মিত্রাক্ষর মানে মিল। লাইনে লাইনে পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া। দেখো, জোড়া জোড়া, চড়বো ঘোড়া। এই যে মিল, মিল থাকার কারণে মিত্রাক্ষর, আর মিল না থাকার কারণে সবাই অমিত্রাক্ষর। মাইকেল এসে কি বললেন, হে বঙ্গ ভাণ্ডারে, এটা মিল নেই। দেখো, ছন্দটা কি? কবিতা রচনার বিশেষ পদ্ধতি হলো ছন্দ। কবিতা রচনার বিশেষ পদ্ধতি হলো ছন্দ। ছন্দটা কি? কবিতা রচনার বিশেষ পদ্ধতি হলো ছন্দ। এখন তোমাকে কয়েকটা কথা লিখতে হবে। লেখো,
দ্রুত খাতা কলম নাও ভাইয়া প্লিজ, কারণ তথ্যগুলো লিখতে হবে। দেখো, বাংলার একমাত্র নিজস্ব ছন্দ, আমি ধীরে ধীরে বলছি, লিখে নাও। বাংলার একমাত্র নিজস্ব ছন্দ, অবলিক দাও, অবলিক ছড়ার ছন্দ, অবলিক লোককবিতার ছন্দ, স্বরবৃত্ত। বাংলার একমাত্র নিজস্ব ছন্দ, অবলিক ছড়ার ছন্দ, অবলিক লোককবিতার ছন্দ, স্বরবৃত্ত। তাহলে বলো তো, বাংলার একমাত্র নিজস্ব ছন্দ কোনটি? স্বরবৃত্ত। ছড়া কোন ছন্দে লেখা হয়? স্বরবৃত্ত। হ্যাঁ, তারপরে লোককবিতার ছন্দ কোনটি? স্বরবৃত্ত। লৌকিক ছন্দ কোনটি? স্বরবৃত্ত। তাহলে এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক তুমি আনসার করবা। লাইনটা আবারও মিলিয়ে নাও। বাংলার একমাত্র নিজস্ব ছন্দ, অবলিক ছড়ার ছন্দ, অবলিক লোককবিতার ছন্দ, স্বরবৃত্ত। ওকে, 2 নম্বরে লিখবা। নেক্সট, পল্লী কবি জসীমউদ্দিনের অধিকাংশ কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। পল্লী কবি জসীমউদ্দিনের অধিকাংশ কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 3 নম্বর লিখবা। সোনার তরী এবং বিদ্রোহী কবিতা দুটিও মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী এবং বিদ্রোহী কবিতা দুটিও মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমি কি বেশি দ্রুত বলে ফেলতেছি? পরের নাম্বারে লিখবা। আধুনিক ছন্দ বিচার করে চর্যার পদকর্তাগণ পদ রচনা করেননি। আধুনিক ছন্দ বিচার করে চর্যার পদকর্তাগণ পদ রচনা করেননি। তবে বাংলার প্রচলিত কোনো ছন্দে ফেলতে হলে চর্যাপদকে মাত্রাবৃত্ত ছন্দে ফেলতে হয়। আধুনিক ছন্দ বিচার করে চর্যার পদকর্তাগণ পদ রচনা করেননি। তবে বাংলার প্রচলিত কোনো ছন্দে ফেলতে হলে চর্যাপদকে মাত্রাবৃত্ত ছন্দে ফেলতে হবে। কারণ ওনারা যখন লিখছে তখন এই ছন্দটার ধারণা আসেনি। ডান। আধুনিক ছন্দ বিচার করে চর্যার পদকর্তাগণ পদ রচনা করেননি, তবে বাংলার প্রচলিত কোনো ছন্দে ফেলতে হলে চর্যাপদকে মাত্রাবৃত্ত ছন্দে ফেলতে হবে। ডান। এবার আরেকটু আলোচনায় যাচ্ছি। দেখো, ঠিক আছে, এবার একটু শোনো। এবার যাও, সনেট এবং মহাকাব্যের মতো, পরের নাম্বার, সনেট এবং মহাকাব্যের মতো গুরুগম্ভীর বিষয়গুলো অক্ষরবৃত্ত ছন্দে রচিত হবে। সনেট এবং মহাকাব্যের মতো গুরুগম্ভীর বিষয়গুলো অক্ষরবৃত্ত ছন্দে রচিত হবে। তাহলে প্রথম কথা হলো, আধুনিক ছন্দ বিচার করে চর্যার পদকর্তাগণ পদ রচনা করেননি, কিন্তু বাংলার প্রচলিত কোনো ছন্দে ফেলতে হলে চর্যাপদকে মাত্রাবৃত্ত ছন্দে ফেলতে হবে। দ্বিতীয় যেটা বলেছি, আধুনিক ছন্দ বিচার করে, ঠিক আছে, এবার তোমরা মোটামুটি বুঝেই ফেলেছো, আর এখানে নিয়ে ঝামেলা হবে না, যা লেখা শেষ। এবার একটু বুঝে নাও সেই ছন্দটা কি, কোনটা স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, এটা কি, এটা একটা ব্যাপার আছে বটে। তার আগে একটা অক্ষরটা বুঝে নাও, অক্ষর। আরেকটা জিনিস মুখস্থ করবা, এটা বুঝাইতে গেলে সময় লাগবে অনেক। যারা বুঝো তারা তো বুঝে, আর যারা বুঝো না এটা তাদের দরকার নেই, খালি মুখস্থ নাও একটা। তো বোঝাতে গেলে যারা কবিতা টবিতা লিখে ওদের জন্য স্বরবৃত্ত দেখো। স্বরবৃত্ত কবিতার রচনার বিশেষ পদ্ধতি ছন্দ, বাংলা ছন্দ কাটি 3টি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। এখন আর একটা জিনিস তোমাদেরকে একটু বুঝিয়ে নিচ্ছি, তারপরে কথা হবে। একটু দেখো অক্ষরটা কি। অক্ষরটা আর বর্ণটা সম্পূর্ণ আলাদা জিনিস। দেখো অক্ষর, এখানে বিসিএসে কিন্তু প্রশ্ন আসছে অক্ষর কয়টি।
অক্ষর অক্ষর এক প্রয়াসে বা এক ধাক্কায় যেটুকু উচ্চারণ করা যায় এক প্রয়াসে বা এক ধাক্কায় যেটুকু উচ্চারণ করা যায় তাই অক্ষর অক্ষর দুই প্রকার, এক বদ্যাক্ষর আর দুই মুক্তাক্ষর। এক বদ্যাক্ষর আর দুই মুক্তাক্ষর। এখানে একটু কথা আছে, সেটা একটু বুঝে নেব। দেখো, এক প্রয়াসে বা এক ধাক্কায় যেটুকু উচ্চারণ করা যায় তাই অক্ষর। কি বলেছি বলো তো? এক প্রয়াসে বা এক ধাক্কায় যেটুকু উচ্চারণ করা যায় তাই অক্ষর। অক্ষর কয় প্রকার? দুই প্রকার। কি? বদ্যাক্ষর আর মুক্তাক্ষর। বদ্যাক্ষর কি জানো? বদ্যাক্ষরে মুখ বন্ধ হয়ে যাবে উচ্চারণ করার সময়, একদম সোজা কিন্তু। আচ্ছা, আরেকটা বিষয় শেখাবো তোমাদেরকে। বদ্যাক্ষরে মুখ বন্ধ হয়ে যাবে, যেমন হঠাৎ, দই বাত, রাত, এটা বদ্যাক্ষর। আর মুক্তাক্ষরে মুখ খুলে যাবে, আমি বন ফুল গো সন্ধে সন্ধে দুলি আনন্দে, আমি বন ফুল গো। এই দেখো, মুখ খুলে যাচ্ছে, আমি বন ফুল গো সন্ধে সন্ধে দুলি আনন্দে। এই যে মুক্তাক্ষর, তাহলে মুখ খুলে গেলে হবে মুক্তাক্ষর, আর মুখ যদি বন্ধ যায় বন্ধাক্ষর। হঠাৎ, দই বাত, রাত। দেখো, আরো ভালো করে শেখাচ্ছি। আচ্ছা, আরেকটা দেখো, এই যে দেখো, আজ হরতাল। এখন তুমি যদি বলো, দেখো, আজ হর তাল, এটা জীবনও হবে না। আজ হর তাল, এটা হবে না। কি হবে জানো? একদম পুরো তিনটে বদ্যাক্ষর। বলো আজ হর তাল। এখন প্রশ্নোত্তর, এই চিহ্নটা কি? এই চিহ্নটা আবার দেখাচ্ছি, জানো। আজ, দেখো, আজ হর তাল, তিনটি বদ্যাক্ষর। আরেকটা শব্দ লিখি, বিশ্ববিদ্যালয়। দেখো, বিশ্ববিদ্যালয়। দেখো কয়টা অক্ষর আছে? এখন তুমি চলো, বিশ্ববিদ্যালয়, আবার কি বলে? বিশ্ববিদ্যালয়। তো এটা এরকম হয় না, ওর মতো যাবে। দেখো কয়টা অক্ষর হবে? বদ্যাক্ষর। বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, পাঁচটি। কয়টি অক্ষর আছে? পাঁচটি। অক্ষর কয়টি? পাঁচটি। হ্যাঁ, এখানে পাঁচটি অক্ষর হয়েছে, বাট অক্ষর দুটি কিন্তু। এখন দেখো, বদ্যাক্ষরের চিহ্নটা হলো এরকম, এই যে চিহ্নটা বদ্যাক্ষরের, এইটা মুক্তাক্ষরের চিহ্ন। ঠিক আছে? এখন আরেকটা মজার বিষয় আছে, তোমাদেরকে সেটা শিখাতে পারি। অন্ত মানে কি? অন্ত মানে শেষ। অন্ত মানে কি? শেষ। এখন তোমরা এটা পারবা, নিজেদের নাম নিজেরাই চেষ্টা করলেই পারবা। অন্ত, শেষ। অন্তে যদি ব্যঞ্জন উচ্চারণ হয়, ব্যঞ্জন, এই জন্য ব্যঞ্জন ধ্বনিতে বদ্যাক্ষর হয়। বুঝতে পারছো না? এই যে দেখো, বিদ্যা যোগ আলয়, বিদ্যা, দুটি স্বর, এটা স্বরসন্ধি। কিন্তু যদি বলা হয় চলত, যোগ চিত্র, এটা কিন্তু ব্যঞ্জন সন্ধি। চলত, শেষে দেখো যে বদ্যাক্ষর, চলত বদ্যাক্ষর। হ্যাঁ, এবার দেখো, বদ্যাক্ষরের একটা নাম হলো ব্যঞ্জনান্ত। কি বলতো? ব্যঞ্জনান্ত। আর মুক্তাক্ষরের একটা নাম কি বলতো?
স্বরান্ত, স্বরান্ত। তাহলে অন্তে যদি ব্যঞ্জন উচ্চারণ হয় তাহলে ব্যঞ্জনান্ত, সে হবে বদ্ধাক্ষর। আর অন্তে যদি স্বর উচ্চারণ হয়, হ্যাঁ, তাহলে হবে মুক্তাক্ষর। তাহলে কি দাঁড়াচ্ছে? অন্তে ব্যঞ্জন উচ্চারণ হলে, হ্যাঁ, ব্যঞ্জনান্ত, সে হলো বদ্ধাক্ষর। আর অন্তে স্বর উচ্চারণ হলে সে হবে মুক্তাক্ষর। ঠিক আছে, এটুকু তো বোঝাতে পেরেছি। কি বদ্ধাক্ষরে ব্যঞ্জনান্ত, মুক্তাক্ষরে স্বরান্ত। ভাইয়া তাহলে আমি একটু মুছে ফেলি এটা। অক্ষর দুই প্রকার, কি বদ্ধাক্ষর আর মুক্তাক্ষর। দেখো, এখন এই অক্ষরের উপরে কিন্তু একটা মাত্রা নির্ভর করা হয়, মাত্রা, বুঝছো? মাত্রাটা হলো, এখন ছন্দটা একটু বুঝাবো, তার আগে একটু দেখো মাত্রাটা নির্ভর করা হয়। যে স্বরবৃত্ত আছে না, স্বরবৃত্ত, মনে আছে ছন্দটা কি? স্বরবৃত্ত, এটা হলো ছন্দের নাম, বুঝছো? এই যে ছন্দের নাম, এখানে নিয়ম অনুযায়ী ক্রমিক নং দিতে হয়। সবসময় খেয়াল রাখবে, অফিসার হওয়ার পরে এরকম দিতে হবে, বুঝছো? ক্রমিক নং, এটা হলো ছন্দ, ছন্দ, স্বরবৃত্ত, 2 মাত্রাবৃত্ত, 3 হলো অক্ষরবৃত্ত। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, 3 হলো অক্ষরবৃত্ত। 1 2 3 ছন্দ, একটা বদ্ধাক্ষর, আর একটা হলো মুক্তাক্ষর। একটা বদ্ধাক্ষর, আর একটা হলো মুক্তাক্ষর। এখন দেখো, মুক্তাক্ষর সবসময় একমাত্রা হয়। মুক্তাক্ষর সবসময় একমাত্রা কাউন্ট করা হয়। এই মাত্রাটা তোমাদের এখন আর বোঝার দরকার নেই, এটা আপাতত মুখস্থ রাখো ভাইয়া প্লিজ। কারণ বেশি বুঝতে গেলে যারা বুঝবে না তারা মনে হয়ে যায়, যারা বুঝে তারা তো এটা বুঝেই যাও। কিন্তু আপাতত আমি আর এটা এত দূর যাবো না এখন তোমাদের জন্য। এটা তোমরা খালি এইটুকু যেটুকু আসে পরীক্ষা সেটা বুঝে নাও, আর ছন্দটা কেমনে ধরবা সেটা একটু বুঝে নিও, যেন কবিতা ধরার সাথে বুঝতে পারো। একমাত্রা, 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 তাহলে মুক্তাক্ষর সবসময় একমাত্রা গণনা করা হয়। আর বদ্ধাক্ষর স্বরবৃত্ত ছন্দে 1 মাত্রা, মাত্রাবৃত্ত ছন্দে 2 মাত্রা, আর অক্ষরবৃত্ত ছন্দে কখনো 1 মাত্রা কাউন্ট হয়, আবার কখনো 2 মাত্রা কাউন্ট হয়। তাহলে দেখো, মুক্তাক্ষর সবসময় 1 মাত্রা। এখন বিসিএস আসছিল কোন ছন্দে বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষর 1 মাত্রা গণনা করা হয়, কোন ছন্দে বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষর 1 মাত্রা গণনা করা হয়। তাহলে দেখো, স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষর 1 মাত্রা গণনা করা হয়। স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর মুক্তাক্ষর 1 মাত্রা। মাত্রাবৃত্ত ছন্দে কি, মুক্তাক্ষর 1 মাত্রা, বদ্ধাক্ষর 2 মাত্রা। অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর 1 মাত্রা আর বদ্ধাক্ষর 2 মাত্রা গণনা করা হয়। ঠিক আছে, এটা আপাতত এটা মুখস্থ রাখবো, সবটা আপাতত মুখস্থ, এর কোনো বিকল্প নেই। এবার একটা জিনিস শিখে নাও, তারপরে এখন কবিতাটা ধরবা কে? দেখো, চাল মানে হলো বিষয়বস্তু, বুঝছো? আর লয় হলো গতি, চাল, তাল না। কিন্তু স্বরবৃত্ত ছন্দের এইটা হলো একদম হালকা কথাবার্তা, জীবনের কোনো গভীর দর্শন নেই, খুব মনোযোগ দিয়ে শোনো। স্বরবৃত্ত ছন্দ তুমি ধরলেই বুঝতে পারবা, একদম হালকা কথাবার্তা, কোনো গভীর কোনো দর্শন। ছোটো বাচ্চাদের ছড়াগুলো, পাত্তা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া খেপেছে, চাবুক সরে মেরেছে। এটা স্বরবৃত্ত ছন্দ। কিংবা দেখো, সব স্বরবৃত্ত, নটন নটন পায়রাগুলো ঝটন বেঁধেছে। তারপরে দেখো, হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। হাট্টি মাটিম কি জানো? হাট্টি, ওই যে শামুক আছে না, শামুক টিম টিম করে হাঁটে, মাঠের মধ্যে ডিম পারে, আবার হাঁটার সময় দুটো শিং বের হয়। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম,
হাট্টি মাটি মিটিম তারা মাঠে পরে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটি মিটিম। সর্বত্র সন্দেহ। তারপরে আরও দেখো, এবার কোনো কোনো সরার এতটাই বিষয়বস্তু হালকা তুমি বুঝতেই পারবে না, বুঝতে পারছো না। সেটা হলো যে নটন নটন পায়রাগুলো ঝটন বেঁধেছে, যে পায়রাগুলো নাচতে পারে তারা একত্রিত হচ্ছে। ঠিক আছে, হতেই পারে। ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। আচ্ছা ধরো তো, ছেলে মেয়ের গোসলের সাথে পায়রার নাচের সম্পর্ক কি? কে দেখেছে আচ্ছা, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, উঠতেই পারে। কে দেখেছে দাদা দেখেছে কি পায়রার নাচ, ছেলে মেয়েদের গোসল না রুই কাতলা? কারণ এখানে পরের লাইনটি অসামঞ্জস্য। দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে, অর্থাৎ হঠাৎ করে দাদা কেন উত্তেজিত হয়ে গেল এটা রহস্যময়। বাবা বড্ড লেগেছে, কার? তোমার, আমার, না পায়রার? এই বিষয়গুলো হলো তোমার এটা। নটন নটন পায়রাগুলো ঝটন বেঁধেছে, হ্যাঁ, পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে। বাবা বড্ড লেগেছে। এগুলো সব সর্বত্র সন্দেহ। রবীন্দ্রনাথ লিখছে, কাল ছিল ডাল খালি আজ ফুলে গেছে ভরে। এটা গতিটা একটু দ্রুত হয় আর হালকা কথাবার্তা। এটা আমি এতগুলো বলতেছি তোমার বোঝার জন্য, যেন তুমি বুঝতে পারো। আর একটু উদাহরণ দিচ্ছি, দেখো সর্বত্র লাস্ট উদাহরণ। তিনজন মাঝি নৌকা বাইতেছে, যা দেখছে তাই লিখে যাচ্ছে। তিনজন মাঝি নৌকা বেয়ে যাচ্ছে, যা দেখছে তাই লিখতেছে। সত্যেন্দ্রনাথ দত্ত। কী হবে দেখো কবিতাটা। শিবখান তিনদার তিনজন মাল্লা, চৌপরে দিন ভরে দেয় দূর পাল্লা, পাড়াময় ঝপঝপ জঙ্গল জঞ্জাল জলাময় শৈবাল পান্নার টাকশাল। কি দ্রুত কথাবার্তা। স্বরবৃত্ত আর অক্ষরবৃত্ত হলো সিরিয়াস কবিতাগুলো। এখানে কোনো হালকা কথাবার্তার কোনো স্কোপ নেই। দেখো, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা। কোনো মিল আছে বলো? একদম কত সিরিয়াস কবিতাগুলো। লাইনের শেষে কোনো মিল নেই, অন্তমিল নেই, অমিত্রাক্ষর কিংবা সতত হে ন তুমি। কত সিরিয়াস কবিতা দেখো, কত ধীর, কি গাম্ভীর্য। সতত হে ন তুমি পরমোর মনে, সতত তোমারই কথা ভাবি এ বিরলে। কিংবা দেখো, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। এই যে কথাগুলো, এগুলো হলো তোমার সব অক্ষরবৃত্ত ছন্দে সিরিয়াস কবিতাগুলো। রবীন্দ্রনাথ লিখেছেন, এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। সিরিয়াস কবিতাগুলো অক্ষরবৃত্ত। আর মাত্রাবৃত্ত স্বরবৃত্তর মতো এত হালকাও না, আবার অক্ষরবৃত্ত এত গভীরও না। দেখো, জসীমউদ্দিনের অধিকাংশ কবিতা কিন্তু মাত্রাবৃত্তের ছন্দে। এইভাবে একটা কথা বলিনি, জসীমউদ্দিনের অধিকাংশ কবিতার সাথে বাস্তবতার কিন্তু একটি চমৎকার মিল রয়েছে। দেখো, সব এখানে ওই যে এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল। এই যে কবিতাটা রূপাই, এই রূপাই কবিতাটা আসলে এটা নকশিকাতার মাঠ কাব্য থেকে নেয়। এটা রূপাই নামে কোনো কবিতা লেখেনি। নকশিকাতার মাঠ এটা একটা কাহিনী কাব্য, ওইখান থেকে নিয়ে এসেছে। ভূমিকা অংশটুকু প্রথমটুকুই কী নাম দিয়েছে? রূপাই নাম দিয়েছে। আসলে এটার নামটা রূপাই। তারপরে দেখো, এই রূপাই কিন্তু বাস্তব। গফরগাঁওতে জসীমউদ্দিন যখন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করতে গেছিলেন, এই গফরগাঁওতে তার সাথে দেখা হয়েছিল রূপাইয়ের সঙ্গে। তারপরে আরেকটা দেখো, আসমানি বাস্তব, সজনবাদিয়ার ঘাট বাস্তব। শুধু তাই না, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। এই দাদি আর কেউ নয়, এটা জসীমউদ্দিনের নিজের দাদি। বুঝতে পারছো? এবং জসীমউদ্দিনের অন্তিম ইচ্ছে অনুযায়ী তার দাদির কবরের কাছে তাকে মাটি দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি যেটা তোমাকে মাত্রাবৃত্ত বোঝানোর জন্য বলতেছিলাম, তুমি লক্ষ্য করো, এগুলো সব মাত্রাবৃত্ত। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30টি বছর ভিজায় রেখেছি
দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসাইত বুক। কিংবা মাত্র তার একটু উদাহরণ দেখো। আমার ইয়ে ঘর ভাঙিয়ে আছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। যে মরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার ইয়ে ঘর ভাঙিয়ে আছে যেবা, আমি বাঁধি তার ঘর। এগুলো তারপরে তুমি আরেকটা উদাহরণ দেখো। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছাই। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। একদিকে যেমন দেখো এটা স্বরবৃত্তের মতো হালকাও না, আবার এটা অক্ষরবৃত্তের মতো এত শ্রেয়াসও না। এই মাঝ বরাবর কবিতাগুলো, এই মধ্যমানের কবিতা, এটাগুলো হলো তোমার মাত্রাবৃত্ত ছন্দে। তাহলে তোমাদেরকে বোঝানোর জন্য আমি তিনটা উদাহরণ করলাম। স্বরবৃত্ত ছন্দের কবিতাগুলো একদম হালকা, একটু দ্রুত লয়। তাহলে আমরা কি বলছিলাম? স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। স্বরবৃত্ত কি? যে কবিতার ওই যে হালকা কথাবার্তা, আর মাত্রাবৃত্ত মধ্যম, আর অক্ষরবৃত্ত হলো সিরিয়াস সনেট। কপোতাক্ষনাথ কোন ছন্দে? অক্ষরবৃত্ত। তারপর মেঘনাথ বধ অক্ষরবৃত্ত, মহাশ্মশান অক্ষরবৃত্ত। সিরিয়াস কবিতাগুলো সব অক্ষরবৃত্ত ছন্দে লেখা হবে। হে দারিদ্র তুমি মরে করেছ মহান, কত ধীর, কত সিরিয়াস, এগুলো অক্ষরবৃত্ত। গেল একটা ছন্দ। তাহলে ছন্দ মোটামুটি আমরা হালকা আলোচনা করছি, কারণ ছন্দের উপরেই প্রায় ওনারা দেখছি পিএইচডি করেন। 80 থেকে 90টা ক্লাস দেখি ছন্দ অলঙ্কার রস করে নিচ্ছে এরকম ইউনিভার্সিটিতে। অলঙ্কার দেখো, অলঙ্কার হলো, অলঙ্কার এই যে দেখো মেয়েটা সুন্দর, তারপর নাকে পড়ে, কানে পড়ে, এটাকে বলা হয় ব্যঞ্জনা, অভিব্যক্তি, প্রকাশ। তাহলে কি দাঁড়াচ্ছে? কাব্যের বিশেষ ব্যঞ্জনায়ী অলঙ্কার। কাব্যের বিশেষ ব্যঞ্জনায়ী অলঙ্কার। কাব্যের বিশেষ যে অলঙ্কার। অলঙ্কার কয় প্রকার? অলঙ্কার দুই প্রকার। কি কি? এক শব্দালঙ্কার, এক শব্দালঙ্কার, শব্দালঙ্কার, দুই অর্থালঙ্কার। আর কিছুই না, এটা একটু বুঝাবো তারপরে। দেখো অলঙ্কার কি? অলঙ্কার হলো ব্যঞ্জনা, অভিব্যক্তি, প্রকাশ। কাব্যের বিশেষ ব্যঞ্জনাই অলঙ্কার। কি বলছি বলতো? কাব্যের বিশেষ ব্যঞ্জনাই অলঙ্কার। অলঙ্কার কয় প্রকার? দুই প্রকার। কি কি? এই দুইটা, শব্দালঙ্কার, অর্থালঙ্কার। আর কিছুই না, এটুকু বুঝো, তারপরে আমি বুঝাচ্ছি। ব্যঞ্জনা, অভিব্যক্তি, প্রকাশ। কাব্যের বিশেষ ব্যঞ্জনাই অলঙ্কার। অলঙ্কার দুই প্রকার, একটা শব্দালঙ্কার, একটা অর্থালঙ্কার। শব্দালঙ্কার কি? দেখো শব্দের ব্যঞ্জনা, শব্দের অভিব্যক্তি, শব্দের ঝঞ্ঝানি। যেমন ধরো রবীন্দ্রনাথের একটা কবিতা লাইনে আছে, কুলায়ে কাঁপিছে বসি কাঁতর কপত। কুলায়ে কাঁপিছে বসি কাঁতর কপত। কয়বার? দেখো কুলায়ে কাঁপিছে বসি কাঁতর কপত, 4বার। কুলায়ে কাঁপিছে, এই যে বারবার এসে যে মজা দিচ্ছে। আর একটা দেখো, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা। চুলতার কবেকার অন্ধকার বিদিশার। এই যে চুলতার কবেকার অন্ধকার, এই যে চুলতার কবেকার অন্ধকার, এই যে আলোয় আলোচনা, যে ব্যঞ্জনাটা, এই ব্যঞ্জনাটাই হলো অলঙ্কার। তাহলে শব্দের বিশেষ, কাব্যের বিশেষ ব্যঞ্জনে অলঙ্কার। অলঙ্কার দুই প্রকার। শব্দালঙ্কার নিয়ে আমরা আলোচনা করেছি। এবার অর্থালঙ্কারটা দেখো। অর্থালঙ্কারটা হলো বলতেছে একটা, বোঝাচ্ছে আর একটা। খুব মনোযোগ দিয়ে শুনে, একটা উদাহরণে যথেষ্ট। এগুলো আসবে না, আসবে অলঙ্কার কয় প্রকার, অলঙ্কার কাকে বলে, এটুকুই, তারপর বুঝাচ্ছি। দেখো দেবী দুর্গা, অন্নদা, অনেকগুলো নাম, উমা, পার্বতী, মহালয়া, অন্নদা, চণ্ডীকালী, বিভিন্ন সময়। খেয়াঘাটে হাজির ঈশ্বরী পাটি তার পরিচয় জানতে চেয়েছে। দেবী চিন্তা করলো, পরিচয় দিলে তো চিনে ফেলবে, আর মিথ্যা বলা যাবে না। তিনি বললেন, দেখো বিশেষণের সবিশেষ কহিবারে পারি, জানো তো স্বামীর নাম নাহিলয় নারী।
মধ্যযুগে ওই সময় কোনো নারী তার স্বামীর নাম নিত না। স্বামীর পরিচয় দিতে গিয়ে কী বলছে দেখো, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। মাঝি মনে করছে জামাই খুব বুড়া আর নিখুঁতভাবে সিদ্ধি মানে গাজা, আর কোনো গুণ তার নাই, তার কপালে আগুন, এটা দিচ্ছে, বকা দেয় এরকম। কিন্তু একজন দেবী তার স্বামীর সম্পর্কে এটা তো কখনোই বলতে পারে না। কী বলছে দেখো, অতি বড় বৃদ্ধপতি, আমার স্বামী দেবাদিদেব, দেবতাদেরও প্রধান, সিদ্ধিতে নিপুণ, যখন সাধনা করে স্ত্রীকে পর্যন্ত ভুলে যায়। কোন গুণ নাই তার, তার সব গুণই আছে এবং তার কপালে আগুনও আছে, যেটা দিয়ে ত্রিনয়ন থার্ড আই মদন ভস্য হয়ে গেছিল সেটাকে। তাহলে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন। বাহ্যিক অর্থ কি, জামাই খুব বৃদ্ধ, সিদ্ধি কঠোরভাবে গাঁজা খায়, কোনো গুণ তার নাই, তার কপালে আগুন, বকা দিচ্ছে। আবার দেবী বলছে অতি বড় বৃদ্ধপতি, আমার স্বামী দেবাদিদেব সবার সেরা, সিদ্ধিতে নিপুণ, যখন সাধনা করেন কঠোর তপস্যা নিমগ্ন হন, কোন গুণ নাই তার, সব গুণই তার আছে এবং তার কপালে আগুন আছে, শিবের ত্রিনয়ন আছে যার। তাহলে দেখো বলতেছে একটা, বোঝাচ্ছে আরেকটা হলো অর্থালঙ্কার আর শব্দালঙ্কার। শব্দের গঞ্জনে টাপুর টুপুর, জামুর ঝুমুর, গাপুর গুপুর, নাপুর নুপুর, সাপুর চুপুর, এরকম রবীন্দ্রনাথের যে কবিতাগুলো, এগুলো শব্দের অলঙ্কারটা হলো শব্দালঙ্কার। শব্দের বিশেষ ব্যঞ্জনে হলো শব্দালঙ্কার আর অর্থের বিশেষ ব্যঞ্জনে অর্থালঙ্কার। অলঙ্কার কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, কুলায়ে কাপিসে বসে, কুলায়ে কা ক কয়বার আছে? 4 বার। চুলতার, কবিকার, অন্ধকার, বিদিশার, নিশা, এরকম। তাহলে আজকে আমরা একটু আলোচনাটা দীর্ঘ হয়েছে আমাদের। কারক, বিভক্তি, সম্বন্ধপদ, সম্বোধন পদ, তারপরে ছন্দ, অলঙ্কার। তো এই পর্যন্তই থাক। তোমরা ভিডিওটি বারবার শোনো, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর আমি তো রয়েছি তোমাদের পাশে। সবাই ভালো থাকবে, সবাই স্বাস্থ্য দিকে খেয়াল রাখবে। অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।